Okay. আচ্ছা, আমরা শুরু করে দেই। আমরা অলমোস্ট 5 মিনিট পার হয়ে গেছে 11টা থেকে। সো আজকের যে সেশনটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি জানি যে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। সো এই সেশনের শুরুতেই আর কি আহ, মোটামুটি আমি সেশনের যেই এই অবজেক্টিভ গুলো আছে সেগুলো তুলে ধরবো, দেন হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান এগুলো নিয়ে কথা বলা শুরু করবো। তো প্রথমেই যারা আছে অনেকে আহ, আমাকে চেনে না, জুনিয়ররা যারা আছে, তো যারা আমাকে চেনে না তাদের জন্য আমার ছোট একটা সংক্ষিপ্ত পরিচয়। আমার নাম আলফাহাদ হোসেন। আমি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এন্ড অ্যাস্ট্রনমি, ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আছি। বর্তমানে আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে। আমি একটা রিসার্চ গ্রুপের সাথে সংযুক্ত আছি নিউক্লিয়ার ফিজিক্সের, যেটা হচ্ছে নিউট্রন ফ্রি নিউট্রন বিটারিকে নিয়ে কাজ করে। সো কারেন্টলি আমি এই গ্রুপের সাথে আছি। জানি না সামনের কি অবস্থা হবে, বাট ফর নাও আই এম নিউক্লিয়ার ফিজিসিস্ট। সো আমার আলমা ম্যাটার অ্যাকচুয়ালি যেটা সবাই জানে, ফিজিক্স ডিসিপ্লিনের খুলনা ইউনিভার্সিটি ফিজিক্স ডিসিপ্লিন, আমি 1-4 ব্যাচের একজন। আমার বাসা ঢাকাতে। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আর কি আমার পরিচয়। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আজকের মিটিং এর অবজেক্টিভটা কি? তো যদি আমি অবজেক্টিভে আসি, আমি আমার ফেসবুকের যে পোস্টটা ছিল, পোস্টটায় মোটামুটি ক্লিয়ার করেছি যে আমরা পিএইচডি যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো নিয়ে অন্তত আমার কিছু মিসকনসেপশন ছিল। আমি যখন অ্যাপ্লাই করেছি, আমি আমার মনে হয় যে বর্তমানেও স্টুডেন্টদের কিছু না কিছু মিসকনসেপশন হয়তো কমন পড়তে পারে, অনেকে হয়তো মিসকনসেপশন গুলো সম্পর্কে অলরেডি জানে। তো আমি আমার পার্সপেক্টিভে এবং একদম শুরু থেকে যে মিসকনসেপশন গুলো, একদম প্রাইমারি যে মিসকনসেপশন গুলো আছে সেগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো প্রথমে। এরপরে আমরা ডিসকাস করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি পিএইচডি যে ট্র্যাকটা, দেশের তথাকথিত জবের থেকে আমি কেন পিএইচডি তে আসবো, মানে এই জিনিসটা আমি কিভাবে জানবো যে এটা আমার জন্য ঠিক আছে, বা আমি মানে আমি এখানে গেলে আমি এখানে সাকসেসফুল হতে পারবো, এটা সেই সাথে কখন কিভাবে আমরা প্রিপারেশন স্টার্ট করতে পারি, প্রিপারেশনে কি কি দরকার হয় সেটা, এবং ইন দ্য বিগার পিকচার আমাদের মেইন যেই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের খুলনা ইউনিভার্সিটির যে ফিজিক্স কমিউনিটি আছে সেটাকে ইউএসএ তে কিভাবে আরো বড় করা যায়। পিএইচডি তে, পিএইচডি হোক মাস্টার্স হোক, যে কোনো প্রোগ্রাম কিভাবে বড় করা যায় সেটা নিয়ে চিন্তা করা। আর সেই সাথে আহ, আজকের সেশনের শেষে আমরা চেষ্টা করব কিছু ভালো নিউজ দেওয়ার জন্য। সো আশা করি সবাই সেশনটা উপভোগ করবে, প্লাস লাস্টের যে নিউজটা আছে আশা করি সেটাও সবার জন্য খুব বেশি হেল্পফুল হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এই সেশন নেওয়ার সময় যে কোনো জায়গায় যদি কারো কোনো ডাউট থাকে কিংবা কোনো কোয়েশ্চেন থাকে, সাথে সাথে মাইক অন করে আমাকে হচ্ছে কোয়েশ্চেন অ্যাড্রেস করার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের অবশ্যই লাস্টে একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন থাকবে। সো কারো যদি মনে হয় যে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন পর্যন্ত সে ওয়েট করবে, সে কোয়েশ্চেন লিখে রাখতে পারে বা মনে করে রাখতে পারে। বাট কেউ যদি মনে করে যে না, আমি এখনই হচ্ছে আমার মনে হয় যে এখনই কোয়েশ্চেন করার দরকার, তাহলে সেক্ষেত্রে সাথে সাথেই কোয়েশ্চেন যেন করে মাইকটা অন করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কোয়ারি আছে কিনা, এখন পর্যন্ত আমরা যা বললাম? ভাই কোশ্চেন গুলো আমরা লাস্টে করি ভাই, নাকি এটা ভালো হয় না? হ্যাঁ, সব এটা ওভারঅল এটা সব। এ- এটা এটা অ্যাকচুয়ালি একটা ফ্রিডম আছে যে যদি কেউ মনে করে, ধর যে যে কেউ মনে করলো যে ওকে ফাইন আমি এখনই কোশ্চেন করবো, মানে আমি কাউকে আটকে যাচ্ছি না, সবাই ফিল ফ্রি। ব্যাপারটা হচ্ছে এটা আমরা একটা জেনারেল ডিসকাশন করতেছি, এখানে সিরিয়াস কিছু না, যেন জাস্ট ইনফরমেশন গুলো যেন ঠিকভাবে সবার কাছে পৌঁছে, এটা হচ্ছে ব্যাপার। যে কোশ্চেন লাস্টে করতে চাবে সে লাস্টে করবে, যে মাঝখানে করতে চাবে মাঝখানে করবে। মানে কোনো সমস্যা নেই, আই এম ওকে উইথ দ্যাট। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ থমাস। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, প্রথম যে মিসকনসেপশনটা আমার অ্যাকচুয়ালি ছিল সেটা হচ্ছে যে আমাকে যদি পিএইচডি করতে হয় আমার একটা মাস্টার্স ডিগ্রি লাগবে। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় এটা অ্যাকচুয়ালি একটা বড় মিসকনসেপশন ইউএস এর
ইউএসএ তে অন্তত মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে এখানে যেরকম বলা হয়ে থাকে যে যখন আমি আমার প্রফেসরদের সাথে আমার ডিজিএস বা প্রফেসরের সাথে কথা বলছি, তখন দেখা গেছে কি প্রফেসরদের যখন মাস্টার্স ডিগ্রির কথা বলা হয়েছে, তখন অ্যাকচুয়ালি মাস্টার্স ডিগ্রির দরকারটা আছে কি নেই পিএইচডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেখানে তাদের সবার সরাসরি উত্তর হচ্ছে যে না, তুমি বিএসসি তেই যা করেছো, বিএসসির হচ্ছে যে কোর্স ওয়ার্ক গুলো আছে সেই কোর্স ওয়ার্ক গুলোর সাথে তুমি যদি মাস্টার্স অ্যাড করো, দেন মাস্টার্সটা তোমার যে অ্যাডভান্স লেভেলের কোর্স গুলো যেগুলো সেগুলোকে কভার করতে সহায়তা করে। তো মাস্টার্সটা তুমি যখন পিএইচডি শুরু করবে, তো পিএইচডি শুরুতেই তোমাকে কিছু কোর্স ওয়ার্ক করতে হয়, সেই কোর্স ওয়ার্ক গুলোর মাধ্যমেই তোমার মাস্টার্স এর যে কোর্স ওয়ার্ক থাকে সেটা কমপ্লিট হয়ে যায়। সো এক্সট্রা কোনো একটা মাস্টার্স থাকলে সেইটা বেনিফিশিয়াল যে হবে সেরকম না। তবে হ্যাঁ, বেনিফিশিয়াল কখন হবে, যদি কারো বিএসসি তে দেখা যায় খুবই একটা কি বলে যে হচ্ছে খুব মানে লো সিজিপিএ থাকে বা লো গ্রেড থাকে, তাহলে সেক্ষেত্রে সে মাস্টার্সে ভালো পারফরমেন্স করে নিজের একটা গ্রাফ দেখাতে পারে। ওকে ফাইন, যে আমি একটা সার্টেন লেভেলে আমি খারাপ করছি, বাট আমি মোটিভেটেড হায়ার স্টাডিজের কারণে, কোন একটা মোটিভেশনের কারণে আমি মাস্টার্স করেছি এবং মাস্টার্স আমি রেজাল্ট ভালো করছি। এটা হচ্ছে একটা আহ, কি বলে যে হচ্ছে একটা স্লোপ হতে পারে নিজের গ্রাফ দেখানোর জন্য, একটা ভালো আপওয়ার্ড স্লোপ হতে পারে মাস্টার্স রেজাল্ট। এছাড়া পিএইচডির জন্য, পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য শুধুমাত্র বিএসসি হলেই আমাদের ইউএসএ তে মোটামুটি আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের খুব হাই সিজিপিএ লাগবে এই পিএইচডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কিংবা সরি, কিংবা এই পিএইচডি তে আমাদেরকে অ্যাপ্লাই করতে আমাদের খুব হাই সিজিপিএ লাগবে। ইভেন পিএইচডি অ্যাডমিশন পেতেও আমাদের হাই সিজিপিএ লাগবে। এইটা কাইন্ড অফ একটা মিসকনসেপশন। হাই সিজিপিএ বলতে আমি বুঝাচ্ছি যে সিজিপিএ মোর দেন 3.5 বা মোর দেন 3.75 এরকম রেঞ্জের। এইটা অ্যাকচুয়ালি জরুরি না। আহ, এর কারণ হচ্ছে আমি আমি যখন আমার ডিজিএস এর সাথে কোন একটা মিটিং এ কথা বলছিলাম বেশ কিছুদিন আগে, এই লাস্ট লাস্ট সেমিস্টারের সময়, যে যখন তারা একটা অ্যাডমিশন প্যাকেজ, একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ যখন তারা অ্যাডমিশনের সময় ইভালুয়েট করে, তখন অ্যাকচুয়ালি তাদের আহ, চিন্তাটা কি থাকে যে তারা কোন কোন ক্রাইটেরিয়াকে বেশি ইম্পর্টেন্স দেয়। সিজিপিএ সেখানে কতটা ইম্পর্টেন্স পায়, সিজিপিএ ওখানে অনেক বেশি ইম্পর্টেন্স পায়। বাট যতক্ষণ না পর্যন্ত তুমি থ্রেশহোল্ডের নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার সিজিপিএ নিয়ে কোনো প্রবলেম নেই। এমন হতে পারে যে দেখা গেল যখন তারা বিভিন্ন কি বলে যে পার্ট থাকে একটা অ্যাপ্লিকেশন প্যাকেটের, সিজিপিএ থাকে, সিভি থাকে, স্টেটমেন্ট অফ পারপাস থাকে, লেটার অফ রিকমেন্ডেশন থাকে, বিভিন্ন রিসার্চ, অনেকের রিসার্চ ওয়ার্ক থাকে, অনেকের বিভিন্ন ধরনের টেস্ট দেওয়া থাকে, জিআরই দেওয়া থাকে, ফিজিক্স জিআরই দেওয়া থাকে। তো যখন এই ধরনের জিআরই গুলোতে বা এই ধরনের টেস্ট গুলোতে এবং ওভারঅল প্যাকেটে যখন দুটো ক্যান্ডিডেটের পয়েন্ট সমান হয়ে যায়, তখন হয়তো সিজিপিএটা ভ্যালু করতে পারে। আদারওয়াইজ আমাদের যে খুব বেশি হাই সিজিপিএ থাকতে হবে পিএইচডি তে অ্যাপ্লিকেশন কিংবা পিএইচডি তে অ্যাডমিশন পেতে, এটা এন্টায়ারলি ট্রু না। ঠিক আছে। সো আমার আমার সাজেশন যেটা সেটা হচ্ছে যে সিজিপিএ ভালো রাখাটা অবশ্যই জরুরি, কিন্তু তার মানে এই না যদি আমার একটু কম সিজিপিএ থাকে বা লো সিজিপিএ থাকে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না, বা পিএইচডি আমার জন্য না। পিএইচডি আমার জন্য তখনই তখনই আমি চিন্তা করব যদি আমি ফিজিক্সটা ভালো বুঝতে পারি। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আজকের এন্টায়ার যে কনভারসেশনটা সেটা আমি সম্পূর্ণ করছি হচ্ছে শুধুমাত্র ফিজিক্সের প্রোগ্রাম গুলোতে ইউএসএ তে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং কিংবা আদার কোনো ডিপার্টমেন্টে না, শুধুমাত্র ফিজিক্সের প্রেক্ষাপটে আমার কথাগুলো বলা। আচ্ছা। তো আমাদের যেটা হতে পারে যে আমাদের অনেকের সিজিপিএ খারাপ হয়ে যেতে পারে যে কোনো কারণে, কিন্তু আহ, সবাই সবাই জানি যে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে আমরা দুটো করে টার্ম দিই, চারটা বছরে বিএসসির সময়। তো 4 বছরে যদি খেয়াল করা হয় 8টা সেমিস্টারে অনেকের ফার্স্টের দিকে খারাপ থাকতে পারে, অনেকের মাঝখানে খারাপ থাকতে পারে, অনেকের লাস্টে খারাপ থাকতে পারে। তো এই যে হচ্ছে একটা কন্টিনিউয়াস যে গ্রাফটা, এই গ্রাফটা আমার কিরকম, আমার গ্রাফ আমার ফার্স্টে প্রচন্ড খারাপ যেই কারণে আমার ওভারঅল সিজিপিএটা খুব খারাপ হয়ে গেছে, এরকমও হতে পারে। তো সেখান থেকে যদি আমি আমার গ্রাফটাকে ঊর্ধ্বমুখী দেখাতে পারি, আপার ওয়ার্ড ট্রেন্ডে দেখাতে পারি, তাহলে আমার মনে হয় যে সেটা খুব বেনিফিশিয়াল হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যদিও আমার সিজিপিএ কম থাকুক, কারণ গ্র্যাজুয়ালি আমি ইমপ্রুভমেন্ট করেছি। সো আমাদের সেকেন্ড মিসকনসেপশন যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে খুব হাই সিজিপিএ পেতে হবে, যে অ্যারাউন্ড 3.8 প্লাস বা 3.9 এরকম পেতে হবে, এটা আমার ছিল অন্তত।
সেজন্য পিএইচডি পেতে হলে, কারণ সিজিপিএ তেই অনেকে কাট অফ করে দেয়, ব্যাপারটা ওরকম না। আমি যতক্ষণ থ্রেশহোল্ড পেয়েছি, থ্রেশহোল্ডের থেকে একটু বেশি রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার পিএইচডি অ্যাপ্লিকেশন মোটামুটি সেফ আছে, যদি আমার আদার ক্রাইটেরিয়া গুলো ঠিক থাকে। ইউএস এর ম্যাক্সিমাম ইউনিভার্সিটির থ্রেশহোল্ড হচ্ছে 3, অনেক জায়গায় থ্রেশহোল্ড 2.75 আছে। সো ইউনিভার্সিটি গুলো যখন সার্চ করবে, তখন দেখা যাবে যে সার্চ করলে সবাই মোটামুটি এই ব্যাপারগুলো জানবে যে কোন ইউনিভার্সিটির থ্রেশহোল্ড কিরকম। তো যতক্ষণ পর্যন্ত আমার থ্রেশহোল্ডের উপরে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন সিকিউরড আছে। আচ্ছা, নেক্সট যে মিসকনসেপশনটা, এটা এটা অ্যাকচুয়ালি আমার ছিল, যে আমার একটা রিসার্চ পেপার থাকতেই হবে। আহ, তো এই মিসকনসেপশনটা আমার মতে হচ্ছে, এটা আসলে সবারই থাকে, কারণ আমরা আমি জানি সবাই মোটামুটি ফেসবুকে নেক্সট অফ ইউএসএ নামে একটা গ্রুপ দেখছেন। তো নেক্সট অফ ইউএসএ গ্রুপে ম্যাক্সিমাম যেই পোস্ট গুলো আসে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্টই আসে। তো নেক্সট অফ ইউএস এর পোস্টে দেখা যায় যে সবারই মোটামুটি জার্নালে পেপার আছে কিংবা কনফারেন্সে পেপার আছে, এবং সবাই যখন তাদের প্রোফাইল শেয়ার করে ভিসা পাওয়ার পরে, তো দেখা যায় যে ওই পেপার গুলো বা ওই ইনফরমেশন গুলো আমরা দেখি, ওকে ফাইন, যদি পেপার না থাকে তাহলে মনে হয় আমার হবে না। এই ব্যাপারটাও আহ, সম্পূর্ণভাবে ট্রু না। আমি এখানে একটা অ্যাস্টেরিক্স চিহ্ন দিয়েছি এই কারণে যে যদি আমার সিজিপিএ খুবই লো থাকে, তাহলে আমার এই যে রিসার্চ এক্সপিরিয়েন্স এবং যে যদি পাবলিকেশন আমি করতে পারি, সেটা আমাকে হেল্প করতে পারে। এখন এমন হতে পারে যে আমি পাবলিকেশন করতে পারছি না, কোনো পেপার বা কোনো আর্টিকেল আমি পাবলিকেশন করতে পারছি না, তাহলে বা কোনো কনফারেন্সও আমি হচ্ছে পোস্টার বা কিছুই করতে পারছি না, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ব্যাপার হচ্ছে যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটা কিরকম আছে এবং সেই এক্সপিরিয়েন্সটা কিভাবে আমি আমার পিএইচডি তে কাজে লাগাতে পারি। এই প্রশ্নের উত্তরটা যতক্ষণ আমার কাছে আছে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য পিএইচডি অ্যাপ্লিকেশন ফাইন, মানে আমার জন্য পিএইচডি অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা নেই। সুতরাং রিসার্চ পেপার থাকতেই হবে এরকম কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। থাকলে অবশ্যই সেটা প্লাস পয়েন্ট, না থাকলে যে সেটা কোনো নেগেটিভ পয়েন্ট সেটাও না। এর মানে হচ্ছে জাস্ট কমিটিকে, অ্যাডমিশন কমিটিকে বা স্কুলগুলোকে এটা জানানো যে আমার একটা সার্টেন ফিল্ডে আমার কিছু না কিছু ব্যাপারে এক্সপিরিয়েন্স রয়েছে। আচ্ছা, এই আর একটা মিসকনসেপশন নাম্বার 4, যেটা সেটা হচ্ছে আমাকে 100 বা তার বেশি, অনেকে দেখা যায় যে 500 প্রফেসরকে ইমেল করতে হবে ফান্ডিং এর জন্য। আমাদের ফিজিক্সে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণরূপে সত্য না। সম্পূর্ণরূপে বললাম, আমি এখানে 90% চান্স নিয়ে বলছি যেটা সত্য না। কারণ আমি যতগুলো ইউএস এর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, সবগুলো ইউনিভার্সিটিতে আমি যখন ডিজিএস কে মেইল করেছি বিভিন্ন কারণে, তো প্রত্যেকের কাছ থেকে আমি মোটামুটি একটা উত্তর পেয়েছি, সেটা হচ্ছে একটা অ্যাডমিশন কমিটি হবে, এবং সেই অ্যাডমিশন কমিটি ওভারঅল যেই অ্যাপ্লিকেশন পুল আছে, দেখা গেল যে এক জায়গায় 50 জন, 60 জন বা 100 জন অ্যাপ্লাই করলো, ওভারঅল পুলটাকে তারা জাজ করে দেন তারা হচ্ছে একটা র্যাঙ্কিং করে। এবং এইখানে প্রফেসরকে ইমেল করলে, প্রফেসরের ফান্ডিং এর মানে প্রফেসরকে ইমেল করলে যে প্রফেসর ফান্ডিং দিতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। কারণ ফিজিক্সের প্রোগ্রামে যেটা হয়, ফিজিক্সের প্রোগ্রাম প্রথম 2 বছর সবাইকেই কোর্স ওয়ার্ক করতে হয়, এবং প্রথম এই 2 বছরের ফান্ডিং অ্যাকচুয়ালি আসে হচ্ছে টিএ থেকে, টিচিং অ্যাসিস্ট্যান্ট থেকে। এটা ডিপার্টমেন্ট, অনেক অনেক জায়গায় ডিপার্টমেন্ট পে করে, অনেক জায়গায় কলেজ অফ আর্টস এন্ড সায়েন্স পে করে, যে কলেজের আন্ডারে ফিজিক্স ডিপার্টমেন্টটা থাকে তারা পে করে। সো এই যে ওভারঅল মানে আমার ফান্ডিং পাওয়ার জন্য, প্রথম দিকে ফান্ডিং পাওয়ার জন্য যে আমাকে প্রফেসরকেই হচ্ছে ইমেল করতে হবে সেরকমও না, বা প্রফেসরকে আমি ইমেল করছি রিপ্লাই পাচ্ছি না আমি ফ্রাস্ট্রেট হয়ে গেলাম, ব্যাপারটা সেরকম না। ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে প্রফেসরকে ইমেল করার মানে মাস্ট কথাটা এই জন্য লিখেছি যে ইমেল অবশ্যই করা যায়। ইমেল করে হচ্ছে প্রফেসরের প্রজেক্ট সম্পর্কে তুমি ইন্টারেস্ট দেখাতে পারো, বাট ব্যাপার হচ্ছে যে ইমেল করতেই হবে এরকম কোনো ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের নেই, অন্তত প্রথম 2 বছরের ক্ষেত্রে। হ্যাঁ, ইমেইলিংটা অবশ্যই হেল্পফুল হতে পারে যখন আমার একটা পার্টিকুলার প্রফেসরের পার্টিকুলার কোনো প্রজেক্টের উপর আমার কনক্রিট একটা ইন্টারেস্ট রয়েছে, এবং সে তার প্রজেক্টে যেই ধরনের কাজগুলো হয় সেই কাজগুলো করার ক্ষেত্রে আমার সেই স্কিলগুলো আমি অলরেডি অ্যাচিভ করেছি, তখন হয়তো আমি ইমেল করতে পারি প্রফেসরকে। আমি এটা ওকে ফাইন, আমি হচ্ছে এই কাজ আমার আন্ডারগ্রেডে এইরকম একটা ছোটখাটো প্রজেক্ট করেছি, তো আমি দেখেছি আমার এই কাজের সাথে আপনার কাজের কাইন্ড অফ মিল আছে, কিংবা আমি আমার আন্ডারগ্রেডের প্রজেক্টে করার সময়
এই স্কিল গুলো ডেভেলপ করেছি, যেটা আমার মনে হয় যে আপনার এই প্রজেক্টে আমি ব্যবহার করতে পারি। এরকম করে যদি প্রফেসরকে ইমেল করা হয়, তখন প্রফেসরও জানতে পারে যে হ্যাঁ, ওকে ফাইন, এই স্টুডেন্টটা সে এই পার্টিকুলার প্রজেক্ট গুলোতে বা সেই পার্টিকুলার স্কিলটা সেটা আছে, তো সেই ক্ষেত্রে সে যখন অ্যাপ্লাই করবে তখন ওই প্রফেসর যদি কমিটিতে থাকে, তখন সে কমিটিকে তাদেরকে হয়তো সুপারিশ করতে পারে যে ওকে ফাইন, ওভারঅল যেহেতু এই স্টুডেন্টটার সাথে আমার কথা হয়েছে, তার মোটিভেশন ভালো, সো এই স্টুডেন্টটাকে আমরা নিতে পারি। ব্যাপারটা এরকম হয়, কিন্তু তোমার প্রথম যেই 2 বছরের ফান্ডিং সেটা সম্পূর্ণ আসবে আমাদের পিএ থেকে। ওকে। 5 নাম্বার যেটা, তো অনেকে ভাবে যে হচ্ছে আমাদের যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট গুলো রয়েছে, সেটা টোফেল, আইএলটিএস কিংবা ডুওলিঙ্গো, এগুলোতে আমাদের খুব হাই স্কোর পেতে হবে। তো ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে কাট অফ স্কোর যেটা থাকে, যদি কোনো ইউনিভার্সিটির কাট অফ স্কোর থাকে যে আমার তোমাকে আইএলটিএস এ 6.5 পেতে হবে কিংবা টোফেলে 90 পেতে হবে, তখন সেই কাট অফ স্কোরটা অ্যাচিভ করলেই হয়ে যায়। অনেক জায়গায়, অনেক জায়গায় বলবো না, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যেটা, যেহেতু ফিজিক্সে ফান্ডিংটা টিএ থেকে আসছে, তো একটা একটা অ্যাডিশনাল একটা রিকোয়ারমেন্ট থেকে থাকে যে স্পিকিং এ একটা সার্টেন পার্সেন্টেজ স্কোর বা স্পিকিং একটা সার্টেন স্কোর তোমাকে করতে হবে, যেটা এনশিওর করবে যে হ্যাঁ তুমি ক্লাস, তোমার যে ক্লাসটা নেবে সেই ক্লাসের স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনটা ঠিকভাবে করতে পারো। সো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে খুব বেশি হাই স্কোরের দরকার আমাদের অ্যাকচুয়ালি হয় না। আমাদের আমাদের যে সার্টেন কোন একটা, যেমন স্পিকিং এ হতে পারে কিংবা রাইটিং এ হতে পারে বা লিসেনিং এ হতে পারে, কোন ইউনিভার্সিটি কোন কোন পার্টে হচ্ছে তারা সার্টেন স্কোর অ্যাকচুয়ালি চায়, সেটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে জানা যায়। তো সেই সার্টেন স্কোরটা পেলে এবং আমি যদি ইউনিভার্সিটির যে থ্রেশোল্ডটা থেকে থাকে সেই থ্রেশোল্ডটা পাই, সেক্ষেত্রে আই এম সেফ টু অ্যাপ্লাই ইন পিএইচডি। বাট আদারওয়াইজ, মানে আমি যদি দেখা গেল যে আমি আইএলটিএস এ 8+ পেয়ে গেলাম, সেটা আমাকে খুব বেশি হেল্পফুল করবে না। কারণ থ্রেশহোল্ড যখনই আমি ক্রস করে যাব, যখনই আমি সার্টেন পার্টের মার্ক পেয়ে যাব, তখন এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের আমার যে ওয়েটেজটা, আমার যে অ্যাপ্লিকেশন প্যাকেটে আমার যে ওয়েটেজটা স্কোরটা, সেটা আমার ফুল মার্ক অ্যাচিভ করা সম্ভব। তো এইটা। আহ 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে অনেকের ধারণা থেকে থাকে, আমি আমাদের ফিজিক্সের অনেকের সাথেও কথা হয়েছে এই ব্যাপারে, প্লাস বাইরের আমার আমার এলাকাতে, আমি ঢাকায়, যখন ঢাকার অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি অ্যাকচুয়ালি কোন এজেন্সির মাধ্যমে এই অ্যাপ্লিকেশন গুলো করেছি বা কিছু করেছি। ঠিক আছে, যে এজেন্সি লাগবে, কারণ তারা জানে যে এজেন্সি ছাড়া এই যে অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশনের ব্যাপারটা, এগুলো করা পসিবল না। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করব, তখন সম্পূর্ণ কাজ, পিএইচডির সম্পূর্ণ যে কাজটা, সেটা আমাকেই করতে হবে। এইটাই হচ্ছে মেইন ওয়ে পিএইচডি তে আগানোর জন্য। কারণ এজেন্সিগুলো যেটা করবে, এজেন্সিগুলো হচ্ছে নিজেদের ইনকাম সোর্সের জন্য বা টাকা কামানোর জন্য, ওরা ছোটখাটো ইউনিভার্সিটি, সেখানে যেখানে ফান্ডিং নেই কিংবা হচ্ছে যেখানে টাকা দিয়ে পড়তে হবে, কি বলে যে টিউশন ফি দিয়ে পড়তে হবে বা টিউশন ফি লাগবে, বা যেখানে তোমার অ্যাকাউন্টে টাকা দেখানো লাগবে, এরকম ক্ষেত্রে এজেন্সিগুলো হেল্প করে। কিন্তু যখন তুমি পিএইচডি যাবে, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। সুতরাং ইউনিভার্সিটি খোঁজা থেকে শুরু করে স্টেটমেন্ট অফ পারপাস লেখা, লেটার অফ রিকমেন্ডেশন কালেক্ট করা, সিভি বানানো, রিসার্চের সবগুলো একত্রে করা, এই সবগুলো কাজ আমার নিজের করতে হবে। ইভেন অ্যাপ্লিকেশনটা আমার নিজের করতে হবে। আমি এখানে আসার পরে কিংবা দেশে আমি অনেক জায়গায় শুনেছি যে অনেকে যে অ্যাপ্লিকেশন করছে কোনো ইউনিভার্সিটিতে, যে যখন এজেন্সির মাধ্যমে করে, তো এজেন্সি তাদেরকে ওই অ্যাপ্লিকেশন পোর্টালের পাসওয়ার্ড এবং ইউজার নেম পর্যন্ত দেয় না। সো ও ক্ষেত্রে এজেন্সির কাছে একরকম বন্দী হয়েই থাকা হয়। তো সেই জন্য আমাদের যেটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমাদের এজেন্সির কোনোই দরকার হবে না, আমরা সম্পূর্ণ কাজটা নিজেদের মাধ্যমে করতে পারি। এই অ্যাডমিশনের জন্য হোক, পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য হোক, এই টোটাল জার্নিতে সম্পূর্ণ কাজটা আমাদের নিজেদের করতে হবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার যে কটা মিসকনসেপশন আমার মাথায় আসছে, আহ সেটা। তো এইবার আমার অ্যাকচুয়ালি জার্নিটা কিরকম ছিল, আমি পরবর্তী ডিটেলসে যাওয়ার আগে সেটা একটু আলোচনা করতে চাই। কারণ এতে হয়তো বোঝা যাবে যে হচ্ছে আমাদের কখন শুরু করতে হবে, এবং মানে কখন আমাদের মনে হবে যে এই কাজটা অ্যাকচুয়ালি, এই যে পিএইচডি ট্র্যাকটা, এটা অ্যাকচুয়ালি আমার জন্য। হয়তো এখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। তার আগে
যা যা আমরা বললাম এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছি। যদি কারো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা, ওকে, আমরা তাহলে শুরু করি। তো অ্যাকচুয়ালি আমার যে জার্নিটা পিএইচডি, সেই জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় আমি যখন মানে ফিজিক্সে প্রথমে যখন ভর্তি হই, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডিজের জন্য বাইরে আসবো, পিএইচডি তে আসবো। তো আমি প্রথম থেকেই ওভাবে নিজের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ইনফরমেশন কালেক্ট করছিলাম কিভাবে কি করা যায়। আমাদের সামনে খুব একটা রেফারেন্স ছিল না, এবং আমিও এন্টায়ারলি ফেসবুকের কিছু গ্রুপ সেগুলোর উপর খুবই ডিপেন্ডেন্ট ছিলাম ইনফরমেশনের ক্ষেত্রে। তো দেখা গেছে নেক্সট স্টপে এই যে মিসকনসেপশন গুলো, এগুলো অ্যাকচুয়ালি আমার এসেছে যখন আমি নেক্সট স্টপে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়রদের যারা হচ্ছে ওখানে তাদের প্রোফাইল শেয়ার করতো, তো তাদের যে প্রোফাইল ছিল সেগুলো দেখেই আমার মিসকনসেপশন গুলো বিল্ড আপ হচ্ছে, যে কিভাবে মানে তারা পেপার করছে, তারা অনেক জায়গায় জব করছে, তারা কি বলে বিভিন্ন বড় বড় প্রজেক্টের সাথে যুক্ত আছে, এবং সেই সাথে তারা প্রফেসরকে ইমেলও করছে। কিন্তু যখন আমি ফোর্থ ইয়ারের শেষে আমি যখন আইএলটিএস করার জন্য হচ্ছে হলো গিয়ে নিজেকে প্রিপেয়ার নিজেকে প্রিপেয়ার করতেছিলাম, সেই সাথে যখন আমি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি খোঁজ করতেছিলাম, তখন আমি যেটা দেখেছি, তখন আমি যেটা দেখেছি অনেক জায়গায় আমার মনে হয়েছে যে আমার বিএসসি কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমার এমএসসি করলে আমি যদি থিসিস করি প্লাস আমার একটা রিসার্চ পেপার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার জন্য পিএইচডি অ্যাডমিশনটা ইজি হয়ে যাবে। তো সেই ভাবনা থেকেই অ্যাকচুয়ালি আমি ওই সময় মাস্টার্স, বিভিন্ন জায়গায় মাস্টার্স করার জন্য খোঁজ করছিলাম। যেরকম ইরাসমাস আমি অ্যাপ্লাই করি, ইরাসমাস মুন্ডুস স্কলারশিপে ইউরোপের। তো আমার মনে হয়েছিল যে ইরাসমাস মুন্ডুসে অ্যাপ্লাই করার পরে যদি ইরাসমাস মুন্ডুসে মাস্টার্স করতে পারি, আমার প্রোফাইল খুব ভালো হবে, সো আমার জন্য পিএইচডি পাওয়া খুব ইজি হবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু ব্যাপারটা আসলে সেরকম ছিল না। লাইফ সব সময় হচ্ছে স্ট্রেট লাইনে চলে না, তো আমাদের লাইফেও কিছু আপ ডাউন ছিল। সো এর মধ্যে কোভিড হয়ে গেল, কোভিড এর কারণে আমরা বেশ কিছু বছর নষ্ট করে ফেললাম। তো আমি যখন আমার ফোর্থ ইয়ারে যখন আমি দেখলাম যে ওকে ফাইন, আমি ফিজিক্স পড়তে খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি যে আমি প্রবলেম সলভ করতে ভালো লাগতেছে, যে কোন একটা ম্যাথমেটিক্স আমি সলভ করতেছি, সেটা আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পাচ্ছি যে হ্যাঁ ম্যাথটা এভাবে সলভ করতেছি, সলভের ওয়েটা আমার কাছে ভালো লাগছে। কোন কি বলে যে যখন আমি কোনো একটা থিওরি পড়ছি, থিওরিটা পড়ে যখন সেই থিওরিটা আমি দেখা গেল যে থিওরির এক্সপ্রেশনটা আমি সলভ করতে পারছি, কিংবা থিওরি এক্সপ্রেশনের কোন টার্মটা কি বলছে সেটা আমি বুঝতে পারছি, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এতে মজা পাচ্ছি। আর সবসময় ব্যাপারটা হয় যেটা, যেই কাজে মজা পাওয়া যায় সেই কাজটাই নিজের ক্যারিয়ার বানায় ফেলা উচিত। তো সেই সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছি ওকে আমি তাহলে আমার যেই মানে লং লিভ যে ড্রিমটা আছে যে আমি পিএইচডি করার বা হায়ার স্টাডি করার, সেটা আমি কন্টিনিউ করব, দেশের অন্যান্য চাকরির জন্য না যে। তো যেটা হয় যে বিএসসির পরে আমাদের হচ্ছে সবার মাথায় ফিনান্সিয়াল প্রেশার চলে আসে, যে আমাদেরকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে, আহ, এরপরে হচ্ছে ফ্যামিলিকে হেল্প করতে হবে। সেটা ছিল, সেই সাথে আমাকে আমার এই যে ড্রিমটা সেটাকেও এগিয়ে নিয়ে যেতে হতো। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি বিভিন্ন আমরা যেটা করে থাকি স্টুডেন্টরা, টিউশনি করি। দেন হচ্ছে আহ, আমাদের বিএসসি কমপ্লিট হওয়ার পরে যখন বিএসসি এবং এমএসসি দুটো কমপ্লিট হয়ে গেল, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করলাম। প্রাইভেট ইউনিভার্সিটিতে বছর খানেক আমি ক্লাসও নিয়েছি, এবং দেন আমি হচ্ছে অ্যাপ্লিকেশনের এই যে ওভারঅল প্রসেসে, সেই ওভারঅল প্রসেসে শেষ পর্যন্ত টিকেছিলাম। তো আমি যদি বলি আমার এই টোটাল জার্নিতে আমার লাস্টের যে 3 বছর, এই লাস্টের 3 বছর আমার উপর ইমেন্স পরিমাণ হচ্ছে কি বলে প্রেশার ছিল, এবং এই প্রেশারটা যে কোনো জব হোক, যে কোনো ফিল্ড হোক, সেই ফিল্ডে সবসময় থেকে থাকবে যখন আমরা এন্ট্রি লেভেলে থাকি। তো আমি এই টোটাল লাস্ট 3 বছরে আমি আমার এসওপি, যেটা স্টেটমেন্ট অফ পারপাস, যেটা সেটাকে আমি আরো রিফাইন করেছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সময় যখনই আমি সিভি এডিট করি, আমার সিভিতে যেন একটা নতুন কিছু অ্যাড হয়। সেটা যে কোনো কিছু হতে পারে। আমি একটা যখন আমি রিসার্চ করতে গিয়েছি, আমি একটা নতুন মেশিন যে কন্ট্যাক্ট করে সেটা শিখতে পারি, কিংবা আমি কোনো একটা অ্যানালাইসিসের ওয়ে শিখতে পারি, সেটা কোনো কোডিং হতে পারে, সেটা কোনো সফটওয়্যার হতে পারে। এইভাবে নিজেকে এনরিচ করার চেষ্টা করা হয়েছে। তো থিঙ্কিং, আমি বলছি না যে সবার থিঙ্কিং প্রসেসটা এক হবে, বাট বেসিক যে স্ট্রাকচারটা থাকে, যে আহ, প্রত্যেকবারই যখন আমি এডিট করতে বসবো বা ড্রাফটটাকে আমি নতুন করে খুলে বসবো, তখন প্রতিবারই আমি ড্রাফটটাকে কিভাবে আগের বারের তুলনায় একটু এনরিচ করতে পারি, আমার লেখাটা আগের থেকে কিভাবে একটু বেটার প্রফেশনাল, বেটার প্রিসাইজ সাউন্ড করে, এই জিনিসটা
চিন্তা করে আমাদেরকে আগাতে হবে। সেটা এসওপি হতে পারে, সেটা আমার সিভি হতে পারে, লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রে টিচারদের সাথে কমিউনিকেশন হতে পারে, ইভেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটির ডিজিএস কিংবা ইউনিভার্সিটির কোনো প্রফেসরকে যদি আমি মেল করি, তাহলে প্রফেসরদের সাথে ইমেলিংও হতে পারে। প্রত্যেকটা স্টেপেই যেন আমার যে কাজটা আমি করি সেটা যেন আগের তুলনায় আরেকটু বেটার হয়, এই চেষ্টাটা আমার ছিল, এবং আমার মনে হয় যে মোটামুটি সবারই এই চেষ্টাটা থেকে থাকে। তো এই ছিল মোটামুটি আমার ছোট করে আমার জার্নি। এর বেশি আমি আর না বলে এবার আমরা চলে যাই যে অ্যাপ্লিকেশনের মেইন ইনগ্রিডিয়েন্টস অ্যাকচুয়ালি কি। এই পিএইচডি অ্যাপ্লিকেশনের মেইন ইনগ্রিডিয়েন্টস আমার কি হবে। তো প্রথম কথা হচ্ছে যেটা আমি বলেছি যে ডিটারমিনেশন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা কেন, এটা আমি যখন ডিটেলস এক্সপ্লেইন করব সেটা আমি বলবো। প্রথম ফেজের যে তিনটা আমি রেখেছি, ডিটারমিনেশন, ডিগ্রি অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এবং ইউনিভার্সিটি সার্চ, ইউনিভার্সিটি খোঁজা। তো এই তিনটা জিনিস ফার্স্ট ফেজের কাজ। বাদ বাকি শুরু করার আগে আমাকে এই তিনটা জিনিসকে ঠিক করতে হবে যে আমি কি করব। তারপরের ফেজে আছে হচ্ছে আমাদের বিভিন্ন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া, নিজের সিভিটাকে ভালো করে বানানো, স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি যেটা, সেটাকে হচ্ছে আহ, বানানো, লেটার অফ রিকমেন্ডেশন কালেক্ট করা, এবং প্রফেসরদেরকে ইমেল করা। প্রফেসরদেরকে ইমেল করাটা আমরা মিসকনসেপশন হিসেবে ওখানে রেখেছি, কিন্তু এখানে আমি ওই একটা কারণে রেখেছি যে যদি আমি কোনো পার্টিকুলার প্রজেক্টে কাজ করে থাকি, আমি শুনেছি যে এখন স্টুডেন্টরা বিএসসি তেই টুকটাক প্রজেক্টের কাজ করতে পারছে, টিচারদের সাথে কাজ করতে পারছে। সো এটা খুবই ভালো একটা দিক। সো নিজের যে স্কিল, সেই স্কিলটা প্রফেসরদেরকে জানানো একটা কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। যেহেতু আমার কমিউনিকেশনটা ভালো, আমি এই জন্য আমার যে স্কিলটা আছে সেটা প্রফেসরকে জানাচ্ছি। আমি আগে থেকে প্রফেসরকে অবহিত করছি যে হ্যাঁ, আমার এই জিনিসটা আমি জানি, সো আমাকে যদি তোমরা নাও তাহলে এই ব্যাপারটা আমি হেল্প করতে পারবো। ঠিক আছে। সো কোনো স্কিলই বাদ যাবে না। নিজের ছোটখাটো যতগুলো স্কিল আছে সেগুলোকে চেষ্টা করতে হবে সবসময় প্রফেসর কিংবা ডিপার্টমেন্টের যে কাজ হয় সেই কাজের ক্ষেত্রে কিভাবে ইউজফুল করা যায় সেটাকেও যদি আহ, দেখা যায় টিউশনই করি আমরা যেহেতু অনেকে। তো টিউশনিটা একটা অনেক বড় স্কিল আমি মনে করি। একটা স্টুডেন্ট ম্যানেজ করা, স্টুডেন্টকে পড়ানো, স্টুডেন্টের জন্য একটা স্ট্রাকচার ওয়ে সৃষ্টি করা, যে তুমি এই চ্যাপ্টারটা এই কয়দিন শেষ করবে, এই প্রবলেমটা এইভাবে সলভ করবে, প্রবলেম সলভিং করা। প্লাস হচ্ছে যদি কেউ হচ্ছে দেখা যায় যে বিএসসি কিংবা এমএসসি পর কোনো স্কুলের টিচার হয়ে থাকে, তো স্কুলের টিচার সেটাও কিন্তু একটা বড় স্কিল। তোমাকে একটা বড় ক্লাস ম্যানেজ করতে হয়, আহ, কি বলে যে খাতা দেখতে হয়, প্রশ্ন করতে হয়। তো এই স্কিল গুলো কিন্তু একটা কি বলে যে সিভিতে খুব বড় একটা ইফেক্ট ফেলে। সো এটাও যখন সিভিতে কিংবা কেউ অনেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন ল্যাবে থাকতে পারে, বিসিএসআইআর এ কিংবা অ্যাটমিকে। তো ওখানে দেখা গেল যে অনেকে নতুন সফটওয়্যার শেখে, প্লাস অনেকে নতুন অ্যানালাইসিস প্রোগ্রামিং শিখতে পারবে, অ্যানালাইসিসের ওয়ে শিখতে পারে, কোনো মেশিন কন্ডাক্ট করতে পারে। যারা অ্যাটমিকে গেছে তারা হয়তো এক্সআরডি কিংবা রামান স্পেকট্রোস্কোপি কিংবা এফটিআইআর যেগুলো আছে এই মেশিন গুলো শিখতে পারে। তো প্রফেসরকে যখন ইমেল করব বা সিভি যখন বানাবো তখন দেখতে হবে যে প্রফেসরের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমার এগুলোর কোনো স্কোপ আছে কিনা, তখনই প্রফেসরকে ইমেল করার এই ব্যাপারটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হয়ে যাবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, তো প্রথম আহ, যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে ডিটারমিনেশন। অ্যাকচুয়ালি আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি অ্যাকচুয়ালি পিএইচডি করতে চাই কি চাই না। এটা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন। এবং যদি আমার আনসার ইয়েস হয় তাহলে কেন। তো সবার ফার্স্টে যেটা চিন্তা করতে হবে যে আমি মানুষের কি বলে যে আমাদের সিনিয়র কিংবা হচ্ছে আদার মানুষ পিএইচডি করতে গেছে, দ্যাটস ওয়াই আমাকে পিএইচডি করতে যেতে হবে, এরকম ব্যাপার না। যারাই এখানে যখন পিএইচডি করতে আসবে, আমি প্রথমে বলেছি ফিজিক্সে আমাদের 2 বছরের কোর্স ওয়ার্ক থাকে, এবং আমি মোটামুটি এনশিওর করতে পারি এই 2 বছরের কোর্স ওয়ার্ক যেটা হবে, এই কোর্স এখানে যেগুলো পিএইচডি তে এসে পড়তে হবে সেগুলো এবং আমরা যা পড়ে আসি তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, সিস্টেমের ডিফারেন্স, লেভেলের ডিফারেন্স আছে। প্লাস হচ্ছে আহ, কি বলে যে টিচিং এর যেই আমরা আমরা যেরকম টিচিং এর কি বলে যে একটা টিচিং হ্যাবিটের সাথে পরিচিত, যে আমাদের আমাদের যে টিচিং যেরকম হয় সেখানে সাথে এখানে টিচিং এর যেই আহ, কি বলে যে এটাকে অ্যাপ্রোচটা, টিচারদের যে অ্যাপ্রোচটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের আমাদের সিস্টেম বা আমাদের অ্যাপ্রোচের চেয়ে, আমরা যে অ্যাপ্রোচের সাথে পরিচিত তার থেকে। সুতরাং অনেকে দেখা যায় যে চাকচিক্য কিংবা হচ্ছে খুব বাইরের
মজার জীবন এই চিন্তা করে পিএইচডি তে আসতে হবে, ব্যাপারটা এরকম না। আমি শুধুমাত্র যদি কমিটেড থেকে থাকি তাহলেই আমরা পিএইচডির কথা যেন চিন্তা করি। আমি কাউকে ভয় দেখানোর জন্য কিছু বলছি না, আমি জাস্ট সত্যটা বলছি যাতে পরবর্তীতে এখানে এসে সাফার করতে না হয়। আমি ছোট একটা জাস্ট উদাহরণ দেব। এইখানে এইখানেরই এক স্টুডেন্ট, আমাদের এক ব্যাচ সিনিয়র, আমি যখন আসি এখানে আমাদের এক ব্যাচ সিনিয়র একজন স্টুডেন্ট, সে গত 3 বছরে পিএইচডির কোর্সে সে 2টার বেশি কোর কোর্স পাশ করতে পারেনি, এবং সে এই বছর এই লাস্ট এই আমাদের যে সেমিস্টার ছিল এই সেমিস্টারে সে মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হয়ে চলে গেছে। সো তোমার প্রেশার থাকবে, এখানে প্রেশার থাকতে হবে, এই প্রেশারটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা এবং কোর্স ওয়ার্ক গুলো রিগারাস হবে, এই জিনিসটা চিন্তা করেই আমাকে পিএইচডি তে আসতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম নিজেকে যেটা জিজ্ঞেস করা প্রয়োজনীয় সেটা হচ্ছে পিএইচডি আমি করতে চাই কিনা, যদি চাই তবে কেন চাই, সেটা কি আহ জাস্ট হচ্ছে বাইরে যাওয়ার জন্যই, নাকি হচ্ছে অ্যাকচুয়ালি আমার এটাতে ইন্টারেস্ট আছে সেই জন্য। এইটা জিজ্ঞেস করা আসলেই দরকার, কারণ সময় এবং পিএইচডির পেছনে যে পরিমাণ পরিশ্রম এবং অর্থ দরকার আছে অ্যাপ্লিকেশন বা আদার প্রসেসের ক্ষেত্রে, সেই জন্য সবার ফার্স্টে এটা জিজ্ঞেস করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং যখনই নিজের কাছে ডিটারমিনেশন আসবে ওকে ফাইন যা হয়ে যাক, আমি কখনোই হাল ছাড়বো না এবং আমি এটাতে টোটালি কমফোর্টেবল, সো দেন আমি পিএইচডি তে আগাবো। সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আমি আমার টাইম এফোর্ট এবং টাকা এর পেছনে ঢালতে রাজি কিনা। টাইম বলছি কারণ এক সেশনে আমরা আমাদের, আমি যতটুকু জানি এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে ইউএসএ তে ফিজিক্সে পিএইচডির জন্য একটা সেশন, সেটা হচ্ছে ফল সেশন। ফল সেশনটা শুরু হয় হচ্ছে অগাস্ট থেকে, এবং এই ফল সেশনের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে আগের বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি এর মধ্যেই হচ্ছে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন থেকে থাকে ফেব্রুয়ারি 1 তারিখে পর্যন্ত, অনেক জায়গায় হয়তো ফেব্রুয়ারি 15 পর্যন্ত থেকে থাকে, অনেক জায়গায় ডিসেম্বরের 1 তারিখে ডেডলাইন থেকে থাকে। তো ইউনিভার্সিটি ভেদে ডেডলাইন চেঞ্জ হয়, কিন্তু মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো থাকে। তো দেখা যায় যদি আমি প্রথম অ্যাপ্লিকেশন উইন্ডোতে আমি অ্যাপ্লাই করলাম, কোথাও হলো না, তাহলে ওকে ফাইন, তাহলে আমি পরবর্তী থেকে আবার সেই সময়টা ইনভেস্ট করতে পারবো কিনা, বা আমার যে ডিটারমিনেশনটা সেটা কি একই থাকবে কিনা, এটা চিন্তা করতে হবে। যে আমি আমার যে টাইমটা দেবো, যে এফোর্টটা দেবো, আহ টাকার কথা আমি এই জন্যই বলছি কারণ যেই টেস্টের কথাগুলো বললাম, টোফেল, আইএলটিএস, জিআরই, ফিজিক্স জিআরই, এগুলো দিতে গেলেও আমাদের টাকার দরকার আছে। তো সেই টাকাটা আমি এখানে ইনভেস্ট করতে মানে ইচ্ছুক কিনা বা রেডি কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমাদের বিএসসি ডিগ্রি কিংবা এমএসসি ডিগ্রি হয়ে যাওয়ার পর আমাদের যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থাকে, যেটা যেরকম যে আমাদের একটু আর্থিক সমস্যা থেকে থাকে, তো সেই সময়টাকে আমরা একসেপ্ট করতে পারবো কিনা, যে সেই সময়টাকে আমি আসলে খুব ডিটারমাইন থেকে সেই সময়টা পার করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারবো কিনা, সেটা হচ্ছে মেইন ব্যাপার। যখন এই তিনটা হয়ে যাবে, দেন চিন্তা করতে হবে তুমি যখন একটা লম্বা সময় ধরে একটা কোনো কিছুর পেছনে এফোর্ট দিবা, বাট সেইখানে তুমি সাকসেস হচ্ছ না, তখন বেশ কিছু পিপল এর যে টন্টিং সেটাও থাকবে। তো আমি মানুষের যে টন্টিং গুলো আছে সেগুলোতেও আমি অ্যাকচুয়ালি রাজি কিনা শুনতে, এবং আমার গায়ের চামড়া অতটা মোটা কিনা যে সেগুলো শুনেও আমি আমার আমি আমার যে ডিটারমিনেশন, আমি আমার যে এইম ঠিক করেছি সেই এইমে ঠিক থাকতে পারবো। যদি এই চারটা, আমার মনে হয় যে যদি এই চারটা ক্রাইটেরিয়াকে আমরা ইয়েস টিক দিতে পারি, দেন আমরা হচ্ছে, আমার মনে হয় যে আমরা পিএইচডির ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা ফুল দমে শুরু করতে পারি। কারণ যখনই চারটাতে আমার ইয়েস টিক দেওয়া হয়ে যাবে, ইয়েস আমি চেক করে ফেলবো যে ওকে ফাইন সবগুলো ইয়েস আমার জন্য, তাহলে আমি এর পরবর্তীতে যাই হয়ে যাক না কেন আমি আমার লক্ষ্য থেকে কখনোই সরবো না, আমি আমার এইমটাকে অ্যাচিভ করেই অ্যাকচুয়ালি রেস্ট নেবো, ব্যাপারটা হয়ে যাবে এরকম। সো প্রথমেই নিজের কাছে প্রশ্ন করো যে আসলে আমার দরকার আছে কি নেই, আসলে আমি আমার সময়, টাকা এবং এই পরিশ্রমটা এর পেছনে দেবো কিনা, আমি আমার ফিনান্সিয়াল যেই শর্ট হ্যান্ড আমার ডিগ্রির পরে সেটাকে আমি একসেপ্ট করতে পারবো কিনা, এবং আমাকে অনেক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেই তোমাকে দেখা যাবে যে তুমি যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষাগুলোর জন্য তোমাকে টাকা সংগ্রহ করতে হবে। So, সেই ম্যানেজমেন্ট তুমি করতে পারবে কিনা, সেই সাথে মানুষের হচ্ছে টন্টিং শোনার আহ, যে ব্যাপারটা সেটাও হজম করতে পারবে কিনা। সেই জন্য অনেকেই ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারো, মনে হবে যে অনেকের আহ, অনেক জায়গায় চাকরি হয়ে যাচ্ছে, সরকারি চাকরি হয়ে যাচ্ছে কিংবা ব্যাংকের চাকরি হয়ে যাচ্ছে, কারো কলেজের চাকরি হয়ে যাচ্ছে, কারো ইউনিভার্সিটির চাকরি হয়ে যাচ্ছে। সবকিছু মাথা থেকে
হচ্ছে হলো গিয়ে যেন তোমার ফিল্টার আউট হয়ে তোমার কানের পাশ দিয়ে চোখের সামনে যে পাশ দিয়ে বের হয়ে যায়, জাস্ট তোমাকে তোমার এম এ ফোকাস থাকতে হবে। আমি করব, মানে আমি করব। তো দেন আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে স্টেপটা সেটাতে যেতে পারবো, যে আমাকে এইবার আমি পিএইচডি অ্যাপ্লিকেশন শুরু করলাম। তো প্রথমেই আমার যেটা দরকার হবে সেটা হবে যে আমার সকল প্রকার ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট গুলোকে রেডি করে ফেলা। সবগুলোর মেইন কপি আমার কাছে থাকবে, এবং এই সবগুলোর মেইন কপি আমি স্ক্যান করে সবগুলোর ডিজিটাল কপি আমি বানিয়ে ফেলবো। এবং ডিজিটাল একটা করে কপি আমি আমি যেটা করতাম সেটা হচ্ছে একটা করে ডিজিটাল কপি আমি যে কোনো একটা ক্লাউড সোর্স, সেটা গুগল ড্রাইভ হতে পারে, হচ্ছে আউটলুকের ড্রাইভ হতে পারে, ওয়ান ড্রাইভ হতে পারে, কিংবা আদার যে কোনো ক্লাউড স্টোরেজে আমি সেগুলো সেভ করবো, যাতে যদি কখনো আমার কম্পিউটার ক্র্যাশ করে, কিংবা যদি কখনো আমার অন দা ওয়েতে দরকার হয় যেখানে আমি আমার কম্পিউটার কিংবা আমার ডিভাইসের অ্যাক্সেস নেই, যেন আমি আমার মোবাইল থেকে সেটা ডাউনলোড করে হচ্ছে সেটা ইউটিলাইজ করতে পারি। আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, আমার কাছে অনেকগুলো শুধু আমার ট্রান্সক্রিপ্ট এবং ডিগ্রি না, আমার কাছে অনেকগুলো ফাইল ছিল। আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করার কারণে আমি সকল ফাইলের অ্যাক্সেস লস করে ফেলি, এবং এরপর থেকেই অ্যাকচুয়ালি আমি ক্লাউড স্টোরেজে আপলোড করা শুরু করি। এর আগে আমি অত বুদ্ধিমান ছিলাম না যে ক্লাউড স্টোরেজ কিংবা আদার জায়গায় হচ্ছে আমি ফাইল আপলোড করে রাখি। তো আমার কাছে মনে হয় যে ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট গুলো সবার প্রিপেয়ার করে ফেলা উচিত অ্যাপ্লিকেশন শুরু করার পূর্বেই, ফার্স্ট ফেজে। এরপর ফার্স্ট ফেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসছে, মানে যখন আমি চিন্তা করে ফেললাম যে আমি পিএইচডি অ্যাপ্লিকেশনে যাচ্ছি, ফার্স্ট ফেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা চলে আসছে সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি সার্চ। আমি কিভাবে ইউনিভার্সিটি সার্চ করব? তো প্রথমে আমি লিখেছি যে ইউএস নিউজ। আমি আমি জানি না তোমরা জানো কিনা যে ইউএস নিউজ নামে একটা ওয়েবসাইট রয়েছে ইউএস এর। তো এইখানে ইউনিভার্সিটি খোলার জন্য আমি মেইনলি এই ওয়েবসাইটটা ইউজ করেছি। এবং আমি একটা শর্ট ডেমো দেখাবো অ্যাকচুয়ালি আমি কিভাবে ইউজ করেছি। আমার কাছে একটা এক্সেল ফাইলও ছিল, আনফরচুনেটলি আমার হার্ড ডিস্ক ক্র্যাশে সেই এক্সেল ফাইলটাও আমি হারিয়ে ফেলেছি। বাট আমি আমি একটা ডেমো দেখাবো যে আমি কিভাবে অ্যাকচুয়ালি ইউএস নিউজে সার্চ করতাম। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে অ্যালুমনাইরা যেসব ইউনিভার্সিটিতে আছে, আমি এখানে ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে আছি, ইউনিভার্সিটি অফ ক্যাথলিক ক্যাথলিক ইউনিভার্সিটি অফ আমেরিকা তে আছে হচ্ছে কাকন ভাই, সামি আছে হচ্ছে নেব্রাস্কা লিঙ্কনে, জাফর আছে হচ্ছে কোলোরাডো স্টেটে, রিজভান আছে হচ্ছে জর্জ ম্যাসনে, আমি যতটুকু জানি। আহ, তো এরা যারা আছে এই ইউনিভার্সিটি গুলোতে হয়তো সিনিয়রদের সাথে অ্যালামনাইদের সাথে কন্ট্যাক্ট করে যে আপনাদের ওখানে কি অবস্থা, মানে কিরকম চলছে, এই ফার্স্ট টাইম ইনফরমেশন গুলো পাওয়া। এবং থার্ড যেটা অপশন সেটা হচ্ছে নেক্সট অফ ইউএসএ তে দেখা। নেক্সট অফ ইউএসএ তে যখনই তুমি হচ্ছে ইউনিভার্সিটি কিওয়ার্ড সার্চ দিলেই দেখা যাবে ফিজিক্সে কারা কারা কোন ইউনিভার্সিটিতে গিয়েছে, এবং সেই ইউনিভার্সিটি গুলোতে গিয়ে ক্রাইটেরিয়া গুলো দেখা, ইউনিভার্সিটি সার্চ করা। তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি একটু এই শেয়ারটা অফ করি। আমরা এখন একটু দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ইউনিভার্সিটি সার্চে কোন বিষয়গুলো আমাদের দরকার হবে এবং কিভাবে আমরা সেই সার্চটাকে জেনারেলাইজ করতে পারি। লেটস সি। আচ্ছা, ফার্স্টে আমি ইউএস নিউজ লিখে সার্চ করলাম। তো প্রথমেই আমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমি একটা এক্সেল ফাইল বানাবো, যেটা আমি করেছিলাম। So, আমি একটা এক্সেল ফাইল ওপেন করি। তো আমি যেটা সার্চ দেবো ইউএস নিউজ গ্রাজুয়েট প্রোগ্রাম ফিজিক্স। প্রথমে যেটা আসবে বেস্ট গ্রাজুয়েট ফিজিক্স প্রোগ্রাম। তো আমরা এখানে যাই। এইখানে আমাদের ইউনিভার্সিটি গুলো র্যাঙ্কিং ওয়াইজ, ইউএস নিউজের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিং ওয়াইজ ফিজিক্সের যে সকল প্রোগ্রাম গুলো আছে সেখানে এখানে সেগুলো রয়ে গেছে। আমি আহ, আমরা চাইলে এখানে এই ফিল্টার আরো ফিল্টার মডিফিকেশন করতে পারি, যেরকম স্পেসিফিক কোন টপিকে কোন ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং যেরকম সেটা দেখতে পারি। বাট আমি ওতে যাচ্ছি না, আমরা ইন জেনারেল
লিখতে চাই। তো আমাদের আমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে শুরু করতে পারি। যে হচ্ছে আমার আমার চিন্তা থাকবে যে আমি কোন র্যাঙ্কের কিংবা কোন ইউনিভার্সিটি গুলোতে অ্যাকচুয়ালি টার্গেট করব। নিজেকে ইভালুয়েট করতে হবে, যেরকম আমার সিজিপিএ কিংবা সিভি প্লাস হচ্ছে আমার এসওপি, এই সব মিলিয়ে অ্যাকচুয়ালি আমার জন্য কোন ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লিকেবল সেই ইউনিভার্সিটি গুলোকে আমরা চুজ করব। আহ, আমি র্যান্ডমলি লাস্টের দিকে একটু চলে যাই। ওকে, আমি চিন্তা করলাম, আমি ওকে ফাইন, আমার যেই সিজিপিএ বা আমার যেই অবস্থা, আমার যেই প্রোফাইল, সেই প্রোফাইলে আমি প্রথম 60 ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব না। আমি জাস্ট এটা র্যান্ডমলি আমার অ্যাজ এ এক্সাম্পল বলছি। সো আমি 60-র পরে যে ইউনিভার্সিটিগুলো সেগুলোকে আমি চিন্তা করবো। ওকে ফাইন, আমি শুরু করলাম ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিলে দিয়ে। দেখছি, সো আমি এটার পেজে যাব। পেজে যাওয়ার পরে এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আসবে, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। আমরা একটু স্ক্রল করে নিচে গেলেই দেখবো যে আমাদের ফিজিক্সও এখানে চলে আসছে। এই যে ফিজিক্স এখানে চলে আসলো, ফিজিক্সের এখানে ওয়েবসাইট লেখা আছে, আমি ওয়েবসাইটে চলে যাবো, ওয়েবসাইটে ক্লিক করি। এটা পেজটা পাওয়া যাচ্ছে না, ওকে আমি শুধু এটা কেটে, ওকে আমি এটার ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসলে আমরা এখানে দেখবো প্রসপেক্টিভ স্টুডেন্ট নামে একটা ট্যাব থেকে থাকে, কিংবা প্রোগ্রাম নামে ট্যাব থেকে থাকতে পারে। তো প্রসপেক্টিভের থেকে আমি গ্রাজুয়েটে যাব। গ্রাজুয়েটে গেলে এখানে আমার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য যত প্রকার ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন গুলো আমি খুঁজে পাবো। সেখানে ফ্যাকাল্টি কারা আছে, কোন রিসার্চ এরিয়াতে কারা কাজ করছে, এগুলোতে ক্লিক করলেই আমরা খুঁজে পাবো। তো আমরা এই ওয়েবসাইট থেকে অ্যাকচুয়ালি কি ইনফরমেশনটা খুঁজতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এই এক্সেল ফাইলে ইউনিভার্সিটি নেম, অ্যাপ্লিকেশন ফি, ইউনিভার্সিটি ইউআরএল, মানে ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা সেইটা, জিআরই, ইয়েস অর নো, ফিজিক্স জিআরই, ইয়েস অর নো। অ্যাকচুয়ালি এখানে আমি আরেকটা অ্যাড করেছিলাম, ইয়েস নো এবং অপশনাল। অপশনাল মানে ও, ফিজিক্স জিআরই ইয়েস নো, অপশনাল, আইএলস অর টোফেল স্কোর, সিজিপিএ, স্পেশাল ইনস্ট্রাকশন অর রিকোয়ারমেন্ট, যেটা যেটা থাকে। তো এইরকম আমি একটা ট্যাবুলেট শিটের মতো বানিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা এখন আছি ইউনিভার্সিটি অফ নক্সভিলে। সো আমি ইউনিভার্সিটি অফ নক্সভিলের হচ্ছে ডক্টরাল প্রোগ্রামে যাব। সো আমি ডক্টরাল প্রোগ্রামে গেলাম আমার এই ইনফরমেশন গুলো জন্য। তো এইখানে আমি এই যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বা প্রসিডিউর যেটা সেগুলো রয়েছে সেগুলো আমার পড়তে হবে। ওরা কত জিপিএ চাচ্ছে, যেমন অ্যাটলিস্ট 3 জিপিএ চাচ্ছে, যেগুলো হচ্ছে তোমাকে ইয়ে করতে হবে। এটা গ্র্যাজুয়েট, সরি এটা গ্র্যাজুয়েট প্রোগ্রাম সম্পর্কে ওদের। সরি টু ইন্টারাপ্ট, এক্সেল শিটটা হ্যাঁ, আর কি দেখা যাচ্ছে না। সো আচ্ছা এক্সেল। জাস্ট ইউনিভার্সিটি ওয়েবসাইটে স্টাক হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট, তাহলে খুব সম্ভবত শেয়ার করছি, আমি এন্টায়ার স্ক্রিনটাই শেয়ার করছি। আচ্ছা, এবার মনে হয় দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। সো যে ইউনিভার্সিটি নেম, অ্যাপ্লিকেশন ফি, ইউনিভার্সিটি ইউআরএল, জিআরই ইয়েস অর নো, ফিজিক্স জিআরই ইয়েস অর নো, আইএলটিএস বা টোফেল কোনটার কি বলে, কোনটার স্কোর কত দরকার হবে, সিজিপিএ কতটুকু লাগতে পারে, স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকে কিনা, যেরকম স্পিকিং এত লাগবে বা রাইটিং এত লাগবে, কিংবা জিআরই তে এত লাগবে, এরকম কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে কিনা, সেটা আমার যতটুকু এখন পর্যন্ত মনে আছে।
আচ্ছা, তো আমরা যখন এখানে চলে আসলাম, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার ফিজিক্সের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হবে, এবং কোন কোন কোর্স, যেমন মিনিমাম আমাদের গ্রাজুয়েট স্টাডিজ এর জন্য মিনিমাম এই কোর্সগুলো টেনেসিতে থাকতে হবে, ইউটি নক্সভিলেতে এই কোর্সগুলো আমার দরকার রয়েছে। এখন এই কোর্সগুলো ওরা কিছু নাম্বার দিয়ে দিয়েছে, যেটা ওদের আন্ডার গ্রাজুয়েট ক্যাটালগে গিয়ে এই কোর্সগুলো কি কি কোর্স সেগুলো আমরা বিএসসি তে করেছি কিনা সেইটা চেক করে দেন আমি হয়তো করতে পারি কি হ্যাঁ তাহলে এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেশনের যেই এলিজিবিলিটি সেটা আমার রয়েছে। এখন আমার দরকার হচ্ছে ফান্ডিং ইনফরমেশনটা কিরকম হতে পারে, প্রসপেক্টিভ স্টুডেন্টদের জন্য ফান্ডিং ইনফরমেশন কিরকম হতে পারে। তো আমি যখন আরেকটু নিচে আসলাম, এখানে পেলাম যে অ্যাডমিশন এবং ফিনান্সিয়াল এইড সম্পর্কে আমার কিছু ইনফরমেশন প্রথমেই আছে, যে ফিজিক্স জিআরই এবং জেনারেল জিআরই অপশনাল এবং অ্যাবসেন্স অফ দিস কোড ডাজ নট ইম্প্যাক্ট। সো এটা কোনো ইম্প্যাক্টই ফেলবে না। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে ফার্স্টে লিখলাম ইউনিভার্সিটি অফ টেনেসি নক্সভিল। অ্যাপ্লিকেশন ফি আমি এখন পর্যন্ত যাই না, আমি দেখলাম জিআরই অপশনাল সো ও, ফিজিক্স জিআরই অপশনাল সো ও। আচ্ছা, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট গ্রাজুয়েট স্কুল থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন সহ, তার মানে এখানে আমি পাবো যে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আমার সেই প্রফিসিয়েন্সি টেস্টে কত পেতে হবে। সো আমি ওই লিঙ্কে চলে গেলাম, লিঙ্কে চলে যেয়ে এখানে আমাকে আবার আরেকটা লিঙ্কে চলে আসতে হলো যে ইংলিশ সার্টিফিকেশন টেস্ট স্কোর কত। সো এরা বলছে যে এই গ্রাজুয়েট স্কুল যেটা, এই গ্রাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট হচ্ছে টোফেলে তাদের পেতে হবে 80 এবং আইএলস এ পেতে হবে 6.5 ওভারঅল ব্যান্ড স্কোর যেটা। সো আমি আবার আমার এক্সেল ফাইলে যাব, এক্সেল ফাইলে গেলে যে আমি লিখবো আইএলটিএস 6.5, টোফেল 80। আমি দেখেছিলাম সিজিপিএ ছিল আমার 3, সো আমি লিখবো সিজিপিএ 3.0। এইবার আমাকে দেখতে হবে যে আমার এটা হচ্ছে গ্রাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট আইএলটিএস টোফেলের জন্য, আমার ডিপার্টমেন্টাল কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যে আমাকে স্পিকিং এ এত পেতে হবে, বা আমাকে কি বলে যে রাইটিং এ এত পেতে হবে, এরকম আছে কিনা। তো সেই ইনফরমেশন গুলোর জন্য সাথে আরো অনেক ইনফরমেশনের জন্য আমরা আরেকটা যে পেজ খুঁজবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ওকে, এখানে চলে আসলাম, এখানে চলে আসে আমি দেখছি যে অ্যাপ্লিকেশন ডেডলাইন ডিসেম্বর 15। আমি আরেকটা ফিল্ড এখানে মিস করেছি, সেটা হচ্ছে ডেডলাইন। সো আমি এখানে ডেডলাইন নামে আরেকটা ক্রিয়েট করলাম, আমি ডেডলাইন দেখতে পাচ্ছি, এটা ডেডলাইন হচ্ছে ডিসেম্বর 15। তো আমি এখানে ডিসেম্বর 15 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরের কোশ্চেনে আসতে যাচ্ছি যে হচ্ছে আমরা নোটিফাই হব কিনা, যে কখন নোটিফাই হব। তো ওরা ওদের প্রসেসটা দিয়ে দিয়েছে যে একটা ইনিশিয়াল রিভিউ হবে, ইন্টারভিউ হবে, ভার্চুয়াল ইন্টারভিউ নেবে, দেন তারা ডিসিশন দেবে আর্লি মার্চে। এরপরের যে ব্যাপারটা এখানে, এই কোশ্চেনটা ক্যান আই অ্যাপ্লাই ফর অ্যান অ্যাপ্লিকেশন ফি ওয়েভার। তো আমি সবাইকে সাজেস্ট করবো যখনই আমরা অ্যাপ্লাই করব এই জিনিসটা অন্তত একটু খোঁজ নিতে প্রত্যেকটা ওয়েবসাইটে, যে আমার যে অ্যাপ্লিকেশন, যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাচ্ছি এই অ্যাপ্লিকেশন ফিটা ওরা ওয়েভ করে কিনা। অনেক ইউনিভার্সিটি আছে যে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে দেয়, সুতরাং অ্যাপ্লাই করার জন্য যে 40, 50, 60, 70, 100 ডলার যেটা লাগে প্রত্যেকটা ইউনিভার্সিটি সেটা তোমাকে দিতে হবে না। আমি পার্সোনালি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি দেইনি। সো সবাইকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পাবো কিনা। যদি ওয়েবসাইটে কিছু না পাওয়া যায়, এদের ডিরেক্টর অফ গ্রাজুয়েট স্টাডিজ কিংবা গ্রাজুয়েট কোঅর্ডিনেটর যিনি থাকবেন তাকে ইমেল দিয়ে আস্ক করা যে আমি তো আমার এরকম আমি দেখেছি, আমি খুবই ইন্টারেস্টেড, সো ফিনান্সিয়াল বার্ডেন আমাদের রয়েছে, so আমি কোন অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পেতে পারি কিনা। অনেক জায়গায় ওয়েবসাইটে থাকে না, কিন্তু এই জিনিসটা ওরা ইন্টারনালিও প্রোভাইড করে। ঠিক আছে, সো ওয়েভার আছে কিনা, ওয়েভারে যে ইনফরমেশন সেটা ওরা দিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে জিআরই রিকোয়ার্ড কিনা, মিনিমাম জিআরই স্কোর কত। ওরা বলেছে জিআরই অ্যাকচুয়ালি রিকোয়ার্ড না, এটা হচ্ছে কোনো মিনিমাম স্কোরও নেই, ওরা এটা অপশনাল হিসাবে রেখেছে, আগেই বলা হয়েছে। সেই সাথে টোফেল রিকোয়ার্ড কিনা,
সে ব্যাপারে বলা হয়েছে ওরা এখানে এক্সট্রা কোনো ইনফরমেশন টোফেলের ব্যাপারে দেয়নি যে আমাদের টোফেলে পার্টিকুলারলি এই এই হচ্ছে এই পার্টে লিসেনিং বা হচ্ছে রাইটিং পার্টে কিংবা স্পিকিং পার্টে একটা সার্টেন স্কোর লাগবে, সার্টেন ব্যান্ড স্কোর লাগবে, কিংবা আইএলটিএস এর একটা সার্টেন স্কোর লাগবে, এরকম কিছু ওরা জানায়নি। ওকে। আরো যেরকম যেরকম যে ফান্ডিং এর আমাদের সবচেয়ে মেইন যে ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে যদি আমি অ্যাডমিট হই ফান্ড কিরকম হবে। তো এইখানে সব জায়গায় ফিজিক্সের সব জায়গায় সেন্ট্রালি ফান্ডেড যেগুলো, যেহেতু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ প্রথম 2 বছর থাকে, তো সব জায়গায় এটাই লেখা থাকে যে সব অ্যাডমিশন অফারই অ্যাকচুয়ালি আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ফর্মেই হয়। ঠিক আছে। সো এই যে দেখো এখানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের পরপরই লেখা হয়েছে যে স্টুডেন্ট কি হয় যে গ্রাজুয়েট কোর্স শেষ করে যখন কোর্স ওয়ার্ক শেষ হয়ে যায় এবং তারা যখন একটা রিসার্চ গ্রুপের সাথে কাজ করতে থাকে, ইন্টারেস্ট পায়, তখনই তারা কি হয় কোর্স ওয়ার্ক শেষ, সে তার যে কোয়ালিফায়ার এক্সাম দেওয়ার পরেই সে তৎক্ষণাৎ একটা রিসার্চ গ্রুপে জয়েন করে, এবং সেই যে রিসার্চ গ্রুপ, সেই রিসার্চ গ্রুপই থেকেই প্রফেসরই তার ফান্ডিংটা তার পিএইচডির জন্য রাখে। যদি প্রফেসর ফান্ডিং না রাখে, সেক্ষেত্রেও ডিপার্টমেন্ট টি এর মাধ্যমে তার ফান্ডিং রেখে থাকে, যেটা আমি আমার ডিপার্টমেন্টে দেখেছি। সো ফান্ডিং নিয়ে কোনো চিন্তা করার কারণে, যদি অ্যাডমিশন হয় পিএইচডি তে 100% মোটামুটি শিওর থাকতে পারো যে আহ, এখানে সকল ইউনিভার্সিটি গুলো, আমি অন্তত যেগুলো দেখি, সকল ইউনিভার্সিটি গুলো তোমাকে ফুল ফান্ডেড অফারই প্রোভাইড করবে। ঠিক আছে। আর আর কোন ইনফরমেশন আমি অন্তত আহ, দেখতে পাচ্ছি না ইম্পর্টেন্ট। সো এই তাহলে আমি এখন যেটা করব যে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে আমি আমার ইউআরএল এ দিয়ে দেবো। সো আমার কোনো স্পেশাল ইনস্ট্রাকশন নেই, না, কারণ এখানে আইএলটিএস বা জিআরই ব্যাপারে কোনো কিছু বলা নেই। অ্যাপ্লিকেশন ফির ব্যাপারে এখানে কোনো কিছু বলা নেই, হয়তো খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, বাট আমি আর সেটা যাচ্ছি না। অ্যাপ্লিকেশন ফি 30, 40, 50, আমি ধরলাম এটা $50। সো 50 লিখে আমি এটা কমপ্লিট করলাম। সো আমার একটা ইউনিভার্সিটি সার্চ করা কমপ্লিট। তো একটা ইউনিভার্সিটি সার্চ করতে গেলে দেখা যায় কি আমার 10 থেকে 15টা 15 মিনিটের মতো আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে একটা ইউনিভার্সিটি সার্চের ক্ষেত্রে, কারণ আমাকে ওভারঅল যেই ইনফরমেশন গুলো, ওভারঅল সকল ইনফরমেশন গুলো আমাকে দেখতে হবে। ফান্ডিং অপরচুনিটি কিরকম, এরপরে হচ্ছে কোন কোন ফিল্ডে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে, সেগুলো আমাকে দেখে খুঁজতে হবে। সেটা আমি কোথায় পাবো? আমি রিসার্চে পেতে পারি। রিসার্চে এখানে দেখা যাবে যে কোন ফিল্ডে কাজ করছে। নিউক্লিয়ার বা অ্যাস্ট্রোফিজিক্সে আমি চাই, যেহেতু আমার ইন্টারেস্ট বর্তমানে এখানে। এখানে প্রফেসররা আছেন, এই প্রফেসররা কে কাজ করছেন। সবসময় আমি বলবো যে এমিরেটাস প্রফেসর যারা, এদের থেকে দূরে থাকবে, কারণ এরা বর্তমানে সক্রিয়ভাবে রিসার্চে নেই। তো এই প্রফেসররা কে কি কাজ করছেন সেটা আমি কিভাবে জানতে পারি? সেটা আমি জানতে পারি কোন একটা তাদের ওয়েব পেজে যে। তো ওয়েব পেজ কোথায়? যে ওয়েব পেজ দেওয়া আছে, তাদের পার্সোনাল ওয়েব পেজ গেলাম। তো উনি এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিজিক্সে কাজ করেন, ওনার রিসার্চ কি সেখানে, সেটা এখানে আছে। আমি যদি জানতে চাই যে সে রিসার্চে আসলে কি কি, বর্তমানে কি কি নিয়ে কাজ করছে বা কি কি পেপার পাবলিশ করছে, সেক্ষেত্রে আমি তার গুগল স্কলার প্রোফাইলেও যেতে পারি, বা তাদের রিসেন্ট পাবলিকেশনও ওয়েবসাইটে দেওয়া থাকে। তো এইভাবেও যদি কেউ চায় যে হ্যাঁ এইখানের কোন প্রফেসরটা আমি চুজ করবো, বা কোন প্রফেসরটাকে আমি আমার এসওপি তে লিখতে পারি যে আমি এই প্রফেসরের কাজ ভালো লেগেছে, ওনার সাথে আমি ইন্টারেস্টেড কাজ করতে। এসওপির ক্ষেত্রে এসওপি আমরা কিভাবে লিখবো সেই ব্যাপারে আমরা একটা সেশনের চিন্তা ভাবনা করছি এগুলো নিয়ে। আহ, আমি ওভারঅল ইনফরমেশন গুলো একদম শেষে দেবো। তো এখানেও আমি চাইলে এখানে একটা হচ্ছে হলো গিয়ে ইন্টারেস্টেড ফ্যাকাল্টি বা ইন্টারেস্টিং ফ্যাকাল্টি নাম দিয়ে এখানে ফ্যাকাল্টিদের নাম আমরা দিতে পারি। ইটস আপ টু ইউ, এটা যেভাবেই মডিফাই করা যায়, এটা নিজেদের মতো করে মডিফাই করতে পারো। বেসিক ব্যাপার হচ্ছে যেটা, যাতে যখন তুমি এই পুরো চার্টটাকে কমপ্লিট করে ফেললে, এর মানে হলো যে হচ্ছে এর পরবর্তীতে যখনই তুমি হচ্ছে তোমার কোনো ইনফরমেশন দরকার হবে, তোমার কাছে তুমি জানো কোন ইউআরএল আছে, কোন ইউনিভার্সিটি তোমার দরকার, সার্চ দিয়ে ইউআরএল কি, এক পলকে তুমি হচ্ছে ইউনিভার্সিটির ওভারঅল ইনফরমেশন পেয়ে গেলে। তো ঠিক একইভাবে টেনেসির পরে আমরা যদি অন্য ইউনিভার্সিটিতেও যেতে চাই, আমি হচ্ছে লুইজিয়ানা স্টেটে গেলাম, দেখা গেল আমরা চাইলে এখানে র্যাঙ্কিং নামে আরেকটা আহ, ইয়ে করতে পারি, কলাম করতে পারি, যে র্যাঙ্কিং কত ছিল ইউনিভার্সিটিটা, সেটাও করা যেতে পারে। তো লুইজিয়ানা স্টেটে আমরা জাস্ট এটা দেখেই ইয়ে করে দেবো। তো লুইজিয়ানার হচ্ছে যে ফিজিক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে আমি চলে গেলাম, আমার আলাদা করে আর খোঁজা খোঁজা লাগছে না। সো এরকম যদি হয়, আমরা শুধুমাত্র ফিজিক্স এলএসইউ তে যাব। আমরা এদের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে
আমার প্রসপেক্টিভ স্টুডেন্ট নেই, কিন্তু এখানে আমার একটা ট্যাব আছে গ্র্যাজুয়েট নামে। সো আমি গ্র্যাজুয়েটে গেলাম, এইবারই গ্র্যাজুয়েটের সকল প্রকার ইনফরমেশন এখানে আমার আছে। তাহলে গ্র্যাজুয়েটের যে ইনফরমেশন গুলো আমার দরকার সেটা আমি দেখি। এই যে গাইড টু গ্র্যাজুয়েট স্টাডিজ, আমার পিএইচডি প্রোগ্রামের ওভারভিউ দেওয়া আছে। আন্ডার গ্রাজুয়েট কি কি প্রিপারেশন দরকার হবে, যেরকম ফান্ডামেন্টাল কোর্সেস দরকার আছে, জেনারেল ফিজিক্স, মেকানিক্স, ইএনএম, অপটিক্স, কোয়ান্টাম মেকানিক্স, এইটা। এরপর এখানে এরা কি কি কোর্স হচ্ছে অফার করে গ্রাজুয়েট স্টাডিজে, সেগুলো দেওয়া আছে। তো আমাদের ইন্টারেস্টেড যেগুলো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা অ্যাপ্লিকেশন চলে যাব। অ্যাপ্লিকেশন আসার পরে এই যে এখানে আমরা অ্যাপ্লিকেশনের ইনফরমেশন পেয়ে গেলাম। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা যদি দেখি এলএসইউ তে এখানে একটা কথা লিখেছে যে অ্যাপ্লিকেশনস মে বি সাবমিটেড বাই রেগুলার মেইল অর ইমেল ডিরেক্টলি টু আওয়ার ডিপার্টমেন্ট এন্ড পে নো অ্যাপ্লিকেশন ফি। তার মানে যদি আমি এই ডিপার্টমেন্টে ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করি তাহলে আমার কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সো এটা একটা ফ্রি অপশন। সো আমি যদি, এটা খুবই একটা ভালো অপশন। সো আমি এখানে লিখলাম যে লুইজিয়ানা ইউনিভার্সিটি এলএসইউ জিরো ইফ সেন্ড থ্রু ইমেইল। তো আমি এই ইনফরমেশনটা আমার থেকে গেল। এবং এইখানে কি কি দরকার হবে সেই টোটাল ইনফরমেশনটা এখানে রয়েছে। যেমন এরাও জিআরই স্কোর হচ্ছে যে নট রিকোয়ার্ড। এখন পর্যন্ত এরা এখান থেকে জিআরই স্কোর সম্পর্কে কোভিড এর পরবর্তী তার কোনো আসেনি। জিআরই ফিজিক্স জিআরই নট নট রিকোয়ার্ড। কিন্তু এখানে আবার একটা কথা বলছে, হাউএভার গিভিং আস ইওর ফিজিক্স জিআরই স্কোর ক্যান ইমপ্রুভ ইওর চান্সেস অফ অ্যাকসেপ্টেন্স। দ্যাট মিনস প্রচ্ছন্নভাবে এরা বলেছে যে তুমি যদি দাও তোমার চান্স বাড়তে পারে। সো এই সকল ক্ষেত্রে তুমি ফিজিক্স জিআরইতে ইয়েস দিতে পারো। ইয়েস ইনক্রিজ চান্স। টোটাল ইনফরমেশন যেটা থাকে এখানে নো, যেহেতু ফিজিক্স জিআরই রিকোয়ার্ড না। তো এইরকম ভাবে এরপর বলছে এরা টোফেল এবং আইএলটিএস এদের জন্য দিতে হবে। এখানে বলা আছে, বাট এরা স্কোরটা দেয়নি এখানে, কত স্কোর এদের দরকার। তো এইভাবে হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি আমার কোন ইনফরমেশন গুলো কোথা থেকে আমি পেতে পারি, এবং সেই ইনফরমেশন গুলো আমি কি, যেরকম এই যে স্যালারি সাপোর্ট, যেটা যে আমাদের কতটুকু ফান্ডিং কতটুকু দেবে। তো এরা এখানে যেটা বলছে, আগস্ট 23 মানে ফল 23-তে এদের অ্যাভারেজ অ্যানুয়াল স্যালারি ছিল $32,112 ফর ইনকামিং স্টুডেন্ট। দ্যাট মিনস এইটা ছিল তাদের বাৎসরিক যেই তোমার স্যালারি, সেইটা, সেই বাৎসরিক স্যালারিটা ছিল আমার 32,112। এর সাথে ইউনিভার্সিটি কিংবা এর সাথে ডিপার্টমেন্ট কিংবা কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে হচ্ছে আমাদের, সরি, কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে টিউশন ফি ওয়েভার করে দেয়। সেই সাথে হেলথ ইন্স্যুরেন্স থাকে। যদি আদার কোনো ফি থেকে থাকে সেটাও অনেক ইউনিভার্সিটি সেটাও পে করে দেয়, বাট অনেক ইউনিভার্সিটি হয়তো পে করে না, হয়তো তোমার স্যালারি থেকে সেটা পে করতে হবে। এরকম কিছু থেকে থাকে। তো এই সবগুলো ইনফরমেশন আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি একটু ঘাটাঘাটি করি সেগুলো আমরা পেতে পারি। অনেক জায়গায় হয়তো এটা যেরকম এখানে ডিরেক্ট দেওয়া আছে, অনেক জায়গায় সেটা ডিরেক্ট দেওয়া থাকবে না, বলবে যে আমরা ফুল ফান্ডেড। তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ওই শহরে চলার জন্য যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার আছে সেই পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্টই ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে। আচ্ছা, তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা মানে ইউনিভার্সিটি গুলো আমরা কিভাবে সার্চ করতে পারি এবং আহ, আমরা সেখান থেকে কিভাবে ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করতে পারি। ওকে, সো আচ্ছা, আহ, আচ্ছা, তো আমি মোটামুটি আমরা ঘন্টা খানেকের মতো আমাদের সময় হয়ে গেছে। আহ, আজকের সেশনের জন্য আমার টার্গেট অ্যাকচুয়ালি এতটুকুই ছিল যে আমরা এই পর্যন্তই কথা বলবো ইউনিভার্সিটি সার্চ নিয়ে, পর্যন্তই। তো আমি বলেছিলাম যে আমাদের আমরা একটা গুড নিউজ হয়তো আমরা লাস্টে দিতে পারবো। সেটা হচ্ছে আহ, আমরা লাস্ট সপ্তাহ দুয়েক আগে আমরা এই চারজন মোটামুটি আমরা একটা মিটিং এর মতো করেছিলাম যে আমাদের এই সেশনকে সামনে রেখে যে আমরা আর কিভাবে অ্যাকচুয়ালি আমাদের যেই স্টেক হোল্ডার যারা খুলনা ইউনিভার্সিটি আছে, আমাদের যে জুনিয়ররা যারা আছে কিংবা খুলনা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড যারা অ্যালুমনাই আছে বিএসসি করার পরে, তাদেরকে আর কিভাবে আমরা অ্যাকচুয়ালি সহায়তা করতে পারি, শুধুমাত্র এই একটা সেশন বা দুটো সেশন নিয়েই না। এবং আমরা অ্যাকচুয়ালি কালেকটিভ ভাবে অ্যাকচুয়ালি আমাদের যে থিঙ্কিংটা সেটা ম্যাচ করে গেছে যে হ্যাঁ আমরা সবাই কালেকটিভ ওয়েতে সবাইকে হেল্প করতে চাচ্ছি, যাতে আমাদের এই যে কমিউনিটি, যেটা ইউএসএ তে ফিজিক্সের যে কমিউনিটিটা, সেটা বড় হয়।
এবং আমরা যাতে আরো বেশি ছেলে পেলে আরো বেশি স্টুডেন্ট আমাদের এখানে আসতে পারে এবং আমরা যাতে একটা বিগার কমিউনিটি হিসাবে পরিচয় লাভ করি। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা চারজন, আপাতত চারজন আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে যারা যারা ইন্টারেস্টেড এই টোটাল পিএইচডি অ্যাডমিশনের ফুল প্রসেসে, অ্যাপ্লিকেশনের ফুল প্রসেসে যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা গাইডেন্সের একটা হচ্ছে প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সম্মিলিতভাবে আমাদের ডিসিশন হয়েছে যে আমরা একটা ফেসবুক গ্রুপ খুলবো খুলনা ইউনিভার্সিটি ফিজিক্সের হায়ার স্টাডিজ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, এবং ওইখানে শুধুমাত্র আমরা হায়ার স্টাডিজের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েই কথা বলবো। সেগুলো নিয়েই আমাদের আলোচনা হবে। ম্যাটেরিয়াল, হায়ার স্টাডিজের যতগুলো ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল আছে সেগুলোই ওখানে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। সেই সাথে আহ, আমাদের মানে আমরা আপাতত যারা আছি এখন বর্তমানে চারজনের এই যারা অ্যাগ্রি করেছে, আপাতত আমরা সবার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি আশা করবো যে আরো অনেকে আমাদের সাথে যুক্ত হবে, যেহেতু আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি। তো যারাই যুক্ত হবে তারাই এই যে অ্যাপ্লিকেশন প্যাকেটের যে বিভিন্ন পার্ট, সেটা এসওপি, সিভি, এলওআর কিভাবে নিতে হয়, কিংবা ইমেইলিং এর যে ব্যাপারটা, প্লাস হচ্ছে যেরকম আমি আজকে ইউনিভার্সিটি সার্চ নিয়ে কথা বললাম, এরকম অন্য কোনো ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন পোর্টালে কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টাল ইউজ করা, আহ, কিংবা অ্যাপ্লিকেশন অ্যাডমিশন পাওয়ার পরে ভিসা প্রসেসিং, এই যে যতগুলো ব্যাপার আছে এইগুলো নিয়ে, সেই সাথে হ্যাঁ আইএলটিএস টোফেল আছে, জিআরই এক্সাম রয়েছে, এই সকল ব্যাপার নিয়ে আমরা আলাদা আলাদা সেশন, যদি আমরা হচ্ছে প্রপার রেসপন্স পাই তাহলে আমরা চেষ্টা করব আহ, এই যে কমিউনিটিটা আছে আমাদের ফিজিক্সের অ্যালুমনাই কমিউনিটি যারা হায়ার স্টাডিজের বাইরে আসতে ইচ্ছুক তাদেরকে ক্যাটার করার, তাদেরকে এই গাইডেন্সটা দেওয়া, আমরা যতটুকু জানি তার মধ্যে এই গাইডেন্সটা দেওয়ার। সো এই সবগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা সেশন করার একটা প্ল্যান রয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি তখনই সম্ভব যখনই আমরা মোটামুটি ভালো একটা রেসপন্স হচ্ছে যাদের জন্য এই কাজগুলো করা তাদের থেকে পাওয়া যায়। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে আমরা এই রেসপন্সটা, মানে আমাদের এই কাজটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যারা পার্টিসিপেন্ট রয়েছে সেই পার্টিসিপেন্টদের পার্টিসিপেশন থেকে, যে তারা আসলে এখানে পার্টিসিপেট করতে চায় না এবং করতে চায় কিনা এবং তারা সিরিয়াস কিনা। সো সিরিয়াস এবং যারা অ্যাকচুয়ালি চিন্তা করছে যে আমি হায়ার স্টাডিজ এর জন্য নিজেকে ডেভোটেড করে দেব, শুধুমাত্র আমরা চাচ্ছি যে তাদেরকেই যত আমরা সম্পূর্ণরূপে একদম ফোকাসড একটা স্ট্রাকচার্ড ওয়েতে ইনস্ট্রাকশন দিতে পারি সে ব্যবস্থা করার। সো কালকে আমাদের আবার 9টা সেশন রয়েছে। তো কালকের সেশনের পর পরই আমাদের আমি জানি না সামি এখনো আছে কিনা, জাফর ব্যস্ত আছে আজকে। তো কালকের সেশনের পরপরই আমরা ইনশাল্লাহ হচ্ছে গ্রুপ খুলে ফেলবো ফেসবুকে, এবং আমি আমার কাছে যে ইমেল লিস্ট আছে আমি ইমেল লিস্টে সবাইকেই ইনভাইটেশন জানাবো। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমরা কালকের সেশনের পরেই আমি একটা ফিডব্যাক ফর্ম পাঠাবো ফার্স্টে, যে অ্যাকচুয়ালি এই সেশনটা উপকৃত হয়েছে কিনা এবং ফার্দার আমরা যে স্টেপটা নিতে চাচ্ছি সেই স্টেপটায় ফার্দার আমাদের যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদের রেসপন্সটা কিরকম বা এই ব্যাপারে তারা কি ভাবছে তাদের মতামত নিয়েই দেন আমরা একটা গ্রুপ খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে আপাতত আমরা আমি প্রথমেই বলেছি আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আপাতত আমি ইউএসএ ফোকাস করছি, কারণ আমি অ্যাকচুয়ালি ইউএস এর অ্যাডমিশন প্রসেস বা পিএইচডি অ্যাপ্লিকেশন সম্পর্কেই খানিকটা নলেজ রাখি। কিন্তু এর বাইরে আমরা চেষ্টা করব এই আহ, আমাদের যেই কাজটা বা আমাদের যে সার্ভিসটা এটা হচ্ছে আমরা এক্সপান্ড করার। সেটা হচ্ছে আমরা চেষ্টা করব কথা বলার সামনে যে আমরা মাস্টার্স এর জন্য ইউরোপে অনেকে যেতে চায়, তো মাস্টার্সে যারা ইউরোপে আছে তাদেরকে কানেক্ট করার, যারা সাউথ কোরিয়া কিংবা অস্ট্রেলিয়াতে রয়েছে তাদেরকে কানেক্ট করার, আদার কান্ট্রিগুলোতে যারা রয়েছে তাদেরকে কানেক্ট করার চেষ্টাও আমরা করব। তো এটা আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে সবাই মানে যার যেই ফোকাস সেই ফোকাসে বা যার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের অন্তত একজন হোক বা দুজন হোক কাউকে ওইখানের কাউকে আমরা যাতে লিঙ্ক করে দিতে পারি কিংবা তাদের মধ্যে ইনফরমেশন গুলো কমিউনিকেট তারা নিজেরা করতে পারে এবং উপকৃত হতে পারে। তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের ছোটখাটো একটা গুড নিউজ এই সেশনের ব্যাপারে। তো আশা করব যে আহ, যারা পার্টিসিপেন্ট বা যারা হচ্ছে আসলেই ইন্টারেস্টেড এই ব্যাপারটায় তারা আমার সার্ভেটার বা গুগল ফর্মে নিজেদের মতামত জানাবেন কালকে। ওকে,
সো নাও আমি মোটামুটি 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি। তো কোয়েশ্চেন সেশন। সো ভাই আমি প্লিজ একটা ফিল ফ্রি কোশ্চেন। টু আস্ক দ্য কোয়েশ্চেন। হ্যাঁ। ভাই হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার আমি যদি হচ্ছে বাংলাদেশে মনে করেন যে মাল্টি ফিল্ডে কাজ করি আর কি, সাপোজ দুইটা ফিল্ডে কাজ করেছি আর কি, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে মানে আমাকে কি সেই ফিল্ড গুলোতে যেই কাজ করতে হবে নাকি এটা চেঞ্জ করার সুযোগ আছে? আচ্ছা, এইটা হচ্ছে যে আহ, সেই ফিল্ডেই কাজ করতে হবে এরকম না। যেরকম আমি আমি দেশে থাকতে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের উপর কাজ করে আসছি মাস্টার্সে। তো এখানে এসে আমি যখন আমার এসওপি লিখি, আমার এসওপিতে আমি আমার মনে হয় মোটামুটি সবারই হয় কি যে যেরকম ফিজিক্সে যখন পড়লে আমরা তো স্টার বা গ্যালাক্সি এগুলো দেখে দেখে অনেকের অ্যাস্ট্রোফিজিক্সের একটা ঝোঁক থাকে, তো আমারও অ্যাস্ট্রোফিজিক্সের একটু ঝোঁক ছিল আমি যখন অ্যাপ্লাই করি। তো আমি আমার এসওপি গুলো সব লিখেছিলাম অ্যাস্ট্রোফিজিক্সের ফিল্ডে। ইভেন আমি অ্যাপ্লাইও করেছি অনেক, ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই না করে শুধু অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি, এরকম আছে। তো যেটা হয় যে ওরা যখন তোর অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে ইভালুয়েট করে, তখন ওরা অ্যাকচুয়ালি ইভালুয়েট ওইভাবে করে না যে এই পার্টিকুলার ফিল্ডে ওর কাজ করতে ইচ্ছা আছে ওরকম। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা ইভালুয়েট করে এইভাবে যে সে কাজের প্রতি কতটুকু মোটিভেটেড। এইখানে কোয়াইট ফ্রিকুয়েন্ট যে আমরা বা এখানে স্টুডেন্টরা যেটা এরা হচ্ছে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে হচ্ছে লেগে মানে ডাইভার্স, মানে যেরকম জাম্প দেওয়া ডাইভার্স করা, এটা কোয়াইট ফ্রিকুয়েন্ট। ইভেন আমাদের ডিপার্টমেন্টে একটা ঘটনা এরকম হয়েছে যে থিওরিতে কাজ করেছে, থিওরিতে কাজ করার পর থিওরি হাই এনার্জি ফিজিক্সে কাজ করে পিএইচডি ও কমপ্লিট টোটাল ডান। সে এখন পোস্ট ডকে যাচ্ছে হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইডে, এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিজিক্সে। সো ফিল্ড শিফট করা যে কোনো মুহূর্তেই পসিবল। সো ওরকম কিছু নেই যে স্ট্রিক্টলি আমাকে এই ফিল্ডেই কাজ করতে হবে। ব্যাপার হচ্ছে যে একই ফিল্ডে থাকলে সুবিধা হয় কি যে যেই স্কিল গুলো শেখা হয়েছে সেই স্কিল গুলো তুমি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবে, এইটাই। এছাড়া প্রফেসররা হচ্ছে যেটা মনে করে যে সব স্টুডেন্টদেরকে আমি একদম প্রথম থেকেই শিখাই নিতে হবে, ব্যাপারটা এরকম, বা স্টুডেন্ট শিখে নিবে পড়ে পড়ে, এটা প্রফেসরদের মাইন্ডে থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই, এরপর কি? ভাই হচ্ছে মাল্টি ফিল্ডে যদি ভাই পেপার পেপার থাকে আর কি, তাহলে ভাই হুম, অ্যাডমিশনের কোনো সুযোগ পাওয়া যায় কি? না না, অ্যাডমিশনের সমস্যা না, পেপার তো ভালো জিনিস, যদি ভালো একটা জার্নালে পেপার থাকে সেটা তো খুব ভালো জিনিস। অন্তত আমার তো তাই মনে হয়। তার মানে হচ্ছে যে এটা ইন্ডিকেট করে যে স্টুডেন্ট এই রিসার্চ নিয়ে বা স্টুডেন্ট তার হায়ার স্টাডিজ নিয়ে সিরিয়াস, এবং সে হচ্ছে এতে মোটিভেটেড। সে মাল্টিপল ফিল্ডে কাজ করা কিন্তু খারাপ না। যেরকম যদি এসওপিতে তুই এভাবে লিখতে পারিস যে হচ্ছে আমি প্রথমে এটাতে কাজ করেছি, আমার ইন্টারেস্ট পেয়েছিলাম, আমি কাজ করি, কিন্তু তখন মনে হচ্ছে যে আমি ইন্টারেস্ট হারাই ফেলছি, তো পরবর্তীতে আমি এখানে শিফট করেছি। ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিসের যদি লজিক্যাল কোনো রিজনিং থাকে সেটা সবসময় ওয়েলকাম। এটা ইটস ইয়োর লাইফ, তো যে কোনো ডিসিশন তুই নিতে পারিস, কিন্তু অবশ্যই সেটা লজিক্যাল ভিত্তিতে হবে। এরকম না যে মন চালো কাজ করলাম, মন চালো কাজ করলাম। ঠিক আছে? হুম, তো লজিক্যাল ভিত্তিতে হলে সেটা সবসময়, কারণ তোর কাছে এক্সপ্লেনেশন আছে, সো তারা এটা বুঝে নিবে যে ওকে ফাইন, ও এই যে যে কমফোর্টেবল না সাইড চেঞ্জ করছে। আপনি তো অনেক ভার্সিটি সার্চ করেছেন আর কি ভাই, থ্রেশহোল্ড সিজিপিএ টা আসলে ভাই কত? থ্রেশহোল্ড অ্যাকচুয়ালি ওভারঅল 3। আমি যদি মানে অ্যাভারেজ অন অ্যাভারেজ করি ওভারঅল 3, বেশ কিছু ইউনিভার্সিটিতে 2.75 পাওয়া যায়। খুব সম্ভবত আমাদের ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে 2.75, আমি যতটুকু মনে আছে। বর্তমানের অবস্থা জানি না যে ওরা বাড়িয়েছে কিনা, কিন্তু মোটামুটি 2.75 হচ্ছে থ্রেশহোল্ড বলা চলে। মানে বেশ কিছুতে পাওয়া যাবে, বাট অ্যাভারেজে 3 চায় সবাই, 3+। না ভাই হচ্ছে আমি ওই নেক্সট টপ ইউনিভার্সিটি একটা মানে ইউনিভার্সিটি লিস্ট দেখেছিলাম আর কি, যেগুলো তো লো সিজি আর কি অ্যাকসেপ্ট করে আর কি। আচ্ছা। তো কিছু ইউনিভার্সিটি আমি দেখেছি ভাই যে টু ও অ্যাকসেপ্ট করে, এরকম কিছু ইউনিভার্সিটি দেখেছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইরকম ইউনিভার্সিটি থাকতে পারে। মানে আমি অন্তত আমি যেগুলো দেখেছি আমি সেগুলোর ব্যাপারে বলতেছি আর কি, যে সবগুলো ব্যাপারে আমার আসলে আইডিয়া নেই। টুও হয়তো আছে, বাট ব্যাপার হচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপেন্ড করে যে ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া আছে কিনা কোনো। সো ওইটা হুম, হচ্ছে তুই ইন্ডিভিজুয়াল যে ইউনিভার্সিটি গুলো আছে, যেই লিস্টটা আছে, লিস্টে যা, হুম। যে হচ্ছে সেই ইউনিভার্সিটি গুলোতে দেখ, ওখানে ফান্ডিং অবস্থা দেখ। সেই সাথে হচ্ছে ওখানে ওদের ডিপার্টমেন্টের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেটাও দেখে দেন, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আমার মনে আর ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার থ্রেশহোল্ড হচ্ছে আপনার আইএলটিএস স্কোরটা ভাই কত? 6.5? হয়। সিক্স পয়েন্ট কত? ফাইভ 6.5, অনেক জায়গায় 6 আছে, 6ও আছে অনেক জায়গায়, আমি 6ও দেখেছি, আচ্ছা আচ্ছা, ঠিক কিন্তু আছে এর ভাই। নিচে আমি দেখিনি। আচ্ছা, আর এক মিনিট ভাই কথা বলবো আর কি, যে বিষয়টা হচ্ছে ভাই যে ফেসবুক গ্রুপের যে ব্যাপারটা বললেন ভাই আর কি, হ্যাঁ, হুম, হুম। এই ব্যাপারটা ভাই মনে হয় যে আমাদের এটা খুবই একটা ভালো উদ্যোগ আর কি, হ্যাঁ। কারণ হচ্ছে আচ্ছা। আমাদের ভাই ফিজিক্স ডিসিপ্লিনে যারা আছে বা অনেকেই তো ভাই চেষ্টা করছে বাইরে আর কি যাওয়ার আর কি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এইরকম ভাই এখানে
একটা ব্যাপার কি হয় যে মানে আমি এই বিষয়গুলোতে আসার পরে মানে বুঝতে পেরেছি আর কি, যে মানে ইনফরমেশন কিন্তু পাওয়ার, মানে হুম হুম। ইনফরমেশন গ্যাপের জন্য ভাই আসলে আমরা অনেক কিছু জানতে পারি না, অনেক কিছু ভুল করি আর কি। দ্যাটস তো ট্রু। এই প্ল্যাটফর্ম যদি ভাই থাকে, ঠিক আছে, তাহলে আমাদের মনে হয় যে এই ভাই হায়ার স্টাডিজের যে জার্নি, এই জার্নিটা ভাই আসলে খুবই স্মুথ হবে আর কি। তো এই জিনিসটা আসলে হওয়া ছিল বা আপনি উদ্যোগ নিয়েছেন ভাই, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। তো এইটা করলে ভাই আমার মনে হয় যে এটা আমাদের যারা আছে আর কি, জুনিয়ররা যারা আছে তারা সবাই আর কি খুব ভালো মতো আর কি উপকৃত হবে আর কি। হুম হুম। তো ভাই দ্যাটস তো ট্রু। আর কি অ্যাকচুয়ালি এই যেটা বললি ইনফো গ্যাপ, আমি একটু সরি সরি কাট অফ করার জন্য, বাট এই ইনফো গ্যাপের কারণে অ্যাকচুয়ালি আমাদের আমরা যখন আসছি তখন আমাদেরও বছর দুয়েকের মতো একটা গ্যাপ চলে গেছে। তো এই জন্যই আসলে ফিল করা যে যাতে বর্তমান স্টুডেন্ট যারা আছে তারা অ্যাকচুয়ালি উপকৃত হতে পারে কিছু হলেও। আর আমার মনে হয় যে বর্তমান স্টুডেন্ট যারা বা বর্তমানে যারা বিএসসি তে আছে তারা অনেক বেশি স্মার্ট অ্যাকচুয়ালি, কারণ টেকনোলজি সম্পর্কে আমাদের যে আইডিয়া ছিল এদের আইডিয়া তার থেকেও বেশি, এবং ইনফরমেশন কিভাবে গ্র্যাব করতে হয় এই স্কিলটা আমাদের থেকে এদের এদের ভালো বেশি, আমার অন্তত মনে হয় এটা বিভিন্ন মানে বিভিন্ন পরিস্থিতি দেখে। তো সেই সাথে যদি আমরা একটু হেল্প করতে পারি সেই মানে সেই চিন্তা ভাবনা থেকে এটা করা। তো আমি আশা করি সবাই জয়েন করবে, মানে মোটামুটি যাদেরই দরকার, সেটা যদি 5 জন হয় 10 জন হয় আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বিগ অ্যামাউন্ট হতে হবে সেটাও না, বাট যারাই আসবে তারা যেন সিরিয়াস হয়ে আসে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই আমি সিরিয়াস কথাটা এই জন্যই বলছি, কারণ যখন তো মানে দেখা যাবে যখন পার্টিসিপেন্টরা সিরিয়াস হবে তখন আমরা যারা এখানে রয়েছে আমাদের বিজি স্কেজুল থেকে সময়টা বের করে দেওয়াটা আমাদের জন্য ফ্রুটফুল মনে হবে যে ওকে ফাইন, আমি এখানে সময় দিলে আমার যে মেইন অবজেক্টিভ যেটা, যে কেইউ ফিজিক্স কমিউনিটি বড় করা ইউএসএ, আমাদের টোটাল ওভারঅল যে একটা ভিশন, সেই ভিশনটাও সাকসেস হবে। সো এর পিছনে আমরাও সময় দিতে আসলে খুশি হব, বা আমাদের ইচ্ছা করবে যে আমরা এখানে সময় দিই। এই হচ্ছে ব্যাপারটা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি একটা উদ্যোগ নিয়েছেন যেটা আসলে আমার দরকার ছিল আর কি। এটা ভাই থ্যাংকস আর কি ভাই। না না, থ্যাংক ইউ তো তোদেরকে জয়েন করার জন্য অ্যাকচুয়ালি। আর উদ্যোগটা আসলে আমাদের কম মানে ওভারঅল সবাই সবাই মিলেই নাও, আমরা যে চারজনের কথা বললাম চারজনই মিলেই ডিসিশন নাও। এটা আসলে আমার একার মানে আমি যে সিঙ্গেল হ্যান্ডেডলি উদ্যোগ নিচ্ছি ব্যাপারটা সেরকম না। সো এটা অ্যাকচুয়ালি একটা টিম 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 ডিসিশন। সো আসলে কংগ্রেচুলেশন বা ধন্যবাদ জানালে সবাইকেই, আমি আমি হচ্ছে তোর ধন্যবাদটা সবাইকে কনভে করে দিচ্ছি আর কি। ঠিক আছে, ভাবে থ্যাংক ইউ। কি পরে আর কি বললাম আর কি। যাই হোক ভাই, হ্যাঁ এখন হ্যাঁ, ওভারঅল মধ্যে আমরা আসলে মোটামুটি সবকিছু গুছানো হবে আর কি। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে সেটা মনে করতে করতে আমি একটু কথা বলি। কালকে আমরা চেষ্টা করব হচ্ছে ওভারঅল কথা বলার জন্য আমাদের সেকেন্ড যে ফেজটা ছিল সেই সেকেন্ড ফেজটা নিয়ে, সেটা হচ্ছে বিভিন্ন প্রিপারেটরি টেস্ট প্লাস এসওপি। আমরা যেহেতু বলেছি, যেহেতু আমাদের একটা চিন্তা আছে যে আমরা এসওপি সিভি এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল সেশন করার। সো ওভারভিউ আমি একটা ওভারঅল এসওপি বা সিভি নিয়ে আমি একটু কথা বলতে পারি, বলবো, টেস্ট নিয়ে কথা বলবো, প্লাস ফাইনালি হচ্ছে অ্যাপ্লিকেশনের যখন ফাইনাল সাবমিশন হবে অ্যাপ্লিকেশনের, তো চেক লিস্টে কি কি জিনিস আমাকে চেক করতে হবে সেগুলো সেটা। তো ওভারঅল আমরা এই নিয়ে একটা ওভারভিউ দেওয়া হবে, ইন ডিটেলস আমি আলোচনা করব না, বাট ইন শর্ট এটা হচ্ছে আমাদের টোটাল কালকে ডিসকাশনের সেশন হবে, এতটুকু। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন বা কিছু আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে সবাইকে একটা করে থামস আপ দেওয়া যাবে কিনা, যাতে আমি বুঝতে পারি কারো কোনো কোয়েশ্চেন, তাহলে আমরা এই সেশনটা শেষ শেষ করবো। আর যারা থামস আপ করেন তাদের কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে।
আচ্ছা, আহ মনে হয় মোটামুটি আর কারোই কোনো কোয়েশ্চেন নেই। সো সবাইকে আসলে ধন্যবাদ সময় বের করে এই সেশনে জয়েন করার জন্য। আশা করি এটা সবার জন্য বেনিফিশিয়াল হয়েছে। যে কতটুকু বেনিফিশিয়াল হয়েছে আমি জানি না, এটা ফিল ফ্রি যখন হচ্ছে সার্ভেতে হচ্ছে বলবেন, ফিল ফ্রি হচ্ছে হলো এই ব্যাপারটাকে শেয়ার করার জন্য, যে অ্যাকচুয়ালি আমার আরো কিভাবে ইমপ্রুভমেন্ট বা আরো কোন ইনফরমেশন গুলো দরকার ছিল, যাতে আমরা যখন ইন্ডিভিজুয়াল সেশন গুলো যখন হবে তখন সেক্ষেত্রে আমরা নিজেদেরকে আরো ওয়েল প্রিপেয়ার করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, সবার সাথে কালকে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। Bye. ওকে ভাই, থ্যাংক ইউ।